প্রিয় দর্শক, দেশ ও দশের কথার ২৮তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের সাথে রয়েছেন বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেই যে আজকের এই লাইভ শোতে বেশ কিছু বিষয় আমরা তুলে ধরবো এবং যথারীতি শেখ ফরিদ ভাই বিশ্লেষণ করবেন। তার বিশ্লেষণ আমাদের সবারই ভালো লাগে, তিনি অত্যন্ত জনপ্রিয় আমাদের মধ্যে। তো শেখ ফরিদ ভাইয়ের কাছে একে একে যে বিষয়গুলো উত্থাপন করব তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের যে আসলে দাফন হয়ে গেছে, 40 আমরা সামনে খাবো, এবং ইউনূস সরকারের আহ, এই যে শাসন আমল চলছে, ভয়ঙ্কর বাংলাদেশের যে অবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের অবস্থা কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের ভাঁড়ামো, এবং আমরা দেখার চেষ্টা করব মবদের মহারাজা মহাবব ইউনূস, সে কি করছে, কিভাবে হাস্যরসের পাত্রে পরিণত হচ্ছে এবং তার সাহায্যকারী কারা, সেগুলো দেখব। আমরা দেখব বাংলাদেশের সেই ভাইয়া, মানে এখন লন্ডন থেকে বাংলাদেশে এবং বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছেন তারেক রহমানের নেতাকর্মীদের সাথে তাঁর বাক্য বিনিময় এবং জুলাই সন্ত্রাসীদের হুমকি ধমকি তো আমরা দেখবই। একে একে চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ঠিকঠাক। আপনাদের মতামত যদি শুরুতে দিয়ে দেওয়া হয়, তাহলে পরে বা শো চলাকালীন সময় আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয় না। আপনাদের মতামত, আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি মনে করেন এই লাইভ শোটি আপনি সহ আপনার চিন্তাধারার অন্যান্য মানুষরাও দেখবেন, তাহলে এই লাইভটি আপনাকে শেয়ার করার অনুরোধ করব। আপনি এটি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন, যেখানে আপনি সুবিধা মনে করেন, যেভাবে ইচ্ছা। যদি আপনি অনিরাপদ মনে করেন, তাহলে আমাদেরকে দুটো মন্দ কথা বলে আপনি শেয়ার করেন, মানে যেটা মানে ইসলামিক সন্ত্রাসী বা মব সন্ত্রাসীদের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখতেও আপনি পারেন। এবং আমি প্রেফার করি সবাই আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউবে কমেন্ট করা এবং ইউটিউবে কোনো অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্ট থেকে ওই ব্যক্তিকে খুঁজে বের করা অসম্ভব। কঠিন। তো ইউটিউব অনেক নিরাপদ, যেখানে আপনার ডেটা থাকে না, আপনাকে ধরে ধরে বা ফ্রেন্ড লিস্ট বলে কিছু থাকে না। তো আপনি কোথায় কমেন্ট করলেন, কি কমেন্ট করলেন, সেটার ওপরে ভিত্তি করে অন্য কেউ যে আপনাকে হয়রানি করার চেষ্টা করবে, সেটা পসিবল হবে না ইউটিউবে। ঠিকঠাক শোনা যাচ্ছে বলছেন আমাদের বন্ধু অলোক জৈন, শোনা যাচ্ছে এটি বলেছেন জহির রায়হান ভাই, অনেক ধন্যবাদ। আরও অনেকে কমেন্ট করেছেন, যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে প্রসঙ্গে চলে যাই। প্রথমে আমরা যে ফটোকার্ডটি দেখতে পাচ্ছি, ৩ আসিফে ক্রিকেট শেষ, এই ব্যাপারে আপনি একমত কিনা? আপনার ভিন্ন কোনো মত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার পর থেকে বা যোগ্যতা অর্জনের পর থেকে আজ এই প্রথমবারের মতো আইসিসিতে খেলছে না। আপনারা জানেন আইসিসির যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ বা আইসিসির এই যে বাৎসরিকভাবে যে ম্যাচগুলো হয়, তো সেখানে ২০টি দলকে নির্ধারণ করা হয় এবং এই ২০টি দল বা ২০টি দল কিভাবে আসে? নানাবিধ যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে। তো বাংলাদেশ এইবার আইসিসিতে না খেললে তারা ২১ নাম্বারে চলে যাবে। আবার নিজেদেরকে কোয়ালিফাই করে তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখাতে হবে। তো এই কাজটি সফলভাবে করেছেন আমাদের পরিচিত সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবং আসিফ নজরুল, হায়াল্লা খালেদ খ্যাত, এবং শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। আসিফ নজরুল এখন সেই দায়িত্বে রয়েছেন, এবং সঙ্গীত শিল্পী আসিফ আকবর, যার মানে ক্রিকেট সম্পর্কে তার কি ধারণা আছে আমি জানি না, তবে ভাড়ামি করার জন্য যা যা যোগ্যতা লাগে তার সব কিছু তার আছে। তো তিনি শিল্পীর সাথে সাথে বেশ পরিচিত ভাড়ও হতে পারেন। যাই হোক, সেটা তার বিষয়। আমরা দেখছি আরেকটি ফটোকার্ড, যেখানে বলা হচ্ছে যে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি। এটি বলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তো বুলবুল সাহেব এই যে কথাটা বললেন, ২০ কোটি দর্শক হারাবে, আমি লিখিত দিতে পারি
যে বাংলাদেশের দর্শক যারা ক্রিকেট ভালোবাসেন, আমি যেমন ক্রিকেট দেখি না, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা ক্রিকেট দেখেন তারা ক্রিকেট দেখবেন। বাংলাদেশের দর্শকরা কি এই যে ভারতীয় সিরিয়াল বলা হয় যেগুলোকে, সেগুলো কি দেখেন না? এত, এত কথার পরেও সেই দর্শকের সংখ্যা কিন্তু অনেক বেশি। বা অন্যান্য বিষয়ে কোনো কিছু জোর জবরদস্তি করে বন্ধ রাখা যায় না। এর পরের ফটোকার্ডটি দেখুন। আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টা করেনি। আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টা করেনি। আমার এই লাইনটি দেখে মনে পড়ে যাচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরে মান্না দের সেই গানটি, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আইসিসির এইভাবে গান গাইতে হবে। ভারতের উচিত প্রত্যেকটা স্টেডিয়ামে মানে লাউড স্পিকার লাগিয়ে তারপরে মান্নাদের এই গানটি পরিবেশন মানে বাজানো, এবং হিন্দি ভাষী যারা রয়েছেন ভারতের পশ্চিমবাংলা বাদে অন্যান্য স্টেটগুলোতে তারা এটাকে হিন্দিতে রিমেক করতে পারেন। বাংলাদেশের জন্য এইটুকু করবেন না? আমাদের সুন্দরীরা মানে সুন্দরী বলতে এটা প্রতীকী অর্থে আমাদের আসিফ স্যারেরা মান করেছেন। ভারত তাদের কনভিন্স করার চেষ্টা করে নাই। আমি জানি না অন্য কোনো গান এটার সাথে ভালোভাবে যায় কিনা। তবে চলুন সেই ভাঁড়দের একটু মতামত শুনি। তারা কি বলতে চায়? এই ভিডিওর শব্দটি হয়তো আসবে না। আমি আবার একটু শেয়ার করার চেষ্টা করছি। সেই সাথে দর্শক আপনাদের জানাবো যে ভিডিওর শব্দ ঠিকঠাক আছে কিনা, আপনারা একটু জানাবেন। ফুটবল আমাদের লাইফলাইন। এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমি প্রচণ্ড ফুটবল ভক্ত। আমি মনে করি বাংলাদেশের নারীর স্পন্দন হচ্ছে ফুটবল, এবং আমি আশা করি আজকে আসিফ এবং তাবিক আওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছে। আচ্ছা, ক্রিকেট খারাপ, ফুটবল ভালো। ওকে, বুঝলাম। এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগে কি ছিল? শেখ হাসিনা সরকারের আমলে এদের যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে যাওয়া হয়, তখন তাদের জুতো চেহারার অবস্থা দেখেন, এবং এর আগেও তারা ছাত্র বিপ্লবী, তাদের চেহারা কাপড় চোপড়ে বোঝা যায়। আর এখন যদিও তার এই ড্রেস আপে অনেকে ছাপরি বলেন, আমি ছাপরি টাপরি বলতে রাজি না। তবে তারা যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাতারাতি যে জমিদারের নাতিপুতি হয়ে গেছে, সেটি তো আমাদের কাছে একদম স্পষ্ট। শেখ ফরিদ ভাই, আপনার মতামত জানবো। দেশের ক্রিকেটের ১২টা বাজিয়ে দেওয়ার জন্য তাদের কোন কোন অবদানকে আপনি অস্বীকার করবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। শুনেন, আগে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ইন্না ক্রিকেট লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক আপনারা বলেন, সওয়াব তো শুনেন, হবে। ৩ আসিফ। ১ আসিফ হলো ওপিয়া মানে শ্বশুরবাড়ি ঢুকতে পারে নাই। বুঝতে পারছেন? শ্বশুরবাড়ি যেতে পারে নাই ১২ বছর। আচ্ছা। সে নিজেই বলছে এই কথা। ঠিক আছে? আরেক আসিফকে কেউ ষাঁড় বলে, কেউ লম্পট আসিফ বলে, কেউ তাকে মানে একেকজন একেক কথা বলে। কেউ বেঈমান বলে। কারণ তিনি জাহানারা ইমামের যে ফাইলপত্র গায়েব করে দিয়েছিল, এই ব্যাপারে আমরা বেঈমান হিসেবে তাকে তো আরেক আসিফ হলো, আপনি তো শিশু কিশোর বলছেন, আমার ওই ভাবির পোলা, ওইটাকে আমি গেলমান কোটার উপদেষ্টা বলি এদের আমি। তো চিটাগাং এর যে আচ্ছা, আপনি অনেক সময় বলেন ভাবির পোলা, এটার কারণটা কি? এর মজেজা কি? শানে নজুল কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্যে। তাহলে আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, তাহলে বলি ভাবির পোলা কেন বলি? আমি আগে এদের ভাতিজা বলতাম, রাগ করতো। ভাতিজা মানে কি? ভাইয়ের পোলা, মানে নিশ্চিত আমার ভাইয়ের পোলা। এরা দেখি রাগ করে। তখন এদের ভাবির পোলা বলা শুরু করলাম। কারণ যেহেতু আমার ভাবির পোলা না, কিন্তু পেটটা তো ভাবির। আর নিচে গেলাম না আরকি। পেটটা তো ভাবির। তো ভাবির পোলা এটা তো নিশ্চিত। তখন কেউ আবার দেখেন এটা নিয়ে মজা করে বলল, কয় ভাবির পোলা বলতে তো আপনারও পোলা হইতে পারে। আমি বললাম, এটা কি বলে? আস্তাগফিরুল্লাহ। কয় হ্যাঁ। তো এরা কি জানেন? ভাবির পোলা বললে এরা রাগ করে না। ভাতিজা বললে রাগ করে। জাতীয় বাজিতে বলছিলাম, ওই যে ঢাকার দেয়ালে, দেয়ালে লেখা হয়েছিল, অনেকে রাগ করছিল। তাই এখন আমি এদের ভাবির পোলা বলি। কারণ আমার আমার ভাইয়ের হোক, আর আমার হোক, আর অন্যের হোক, কিন্তু পেটটা তো ভাবির। ওইটা তো মোটামুটি নিশ্চিত। কারণ তারা তাদের জন্মের ঠিক নেই আরকি। মানে এই সাড়ে নজরুল এইখানে। এইজন্য তাদের ভাবির পোলা বলি। এখন আর তারা রাগ করে না। তো আমার এই ভাবির পোলারা এই যে গেলমান কোটায় যে হইছে, উপদেষ্টা হইছে। উপদেষ্টা না তো অপদেষ্টা। আপনারা যাকে শিশু কিশোর বলেন। মানে এদের রাজনৈতিক মুসলমানই হয় নাই। দেখলেন তো স্যান্ডেল ছিল কি আর জুতা হইছে কি? তার চেয়ে বড় কথা কি জানেন? সাধারণত নিয়ম হলো, যে অযোগ্য লোককেও যদি আপনি যোগ্য জায়গায় বসান, সে চেষ্টা করবে কি জানেন? কাজটা ভালো করে করতে। কারণ হুম। হইলো যে এমনিতেই সে অযোগ্য। তো কাজটা যদি না করে আরো ছোট হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে উল্টা। যোগ্যদেরও যদি আপনি বসান, যেমন ওই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা, ঠিক আছে? সে কিন্তু বড় ব্যবসায়ী। এই বেকুবে বলছে
যে পদ্মা ব্রিজ বানানোর জন্যে চালের দাম বাড়ায়। তো এই বুঝতে পারছেন? মানে যোগ্য লোক কি এখন এরকম শিশু সুলভ কথা বলে। তো আমার ভাবির পোলারা আর কি করবে? ক্রিকেটকে এরা পরিকল্পিতভাবে ধ্বংস করল। আর আসিফ স্যার তো বললই যে তারা ফুটবল ধ্বংস আমার মনে হয় এখন ফুটবলকে বোধহয় বিশ্ব দরবারে নিয়ে যাবে। আমার মনে হয় এবার বিশ্বকাপের চান্স পাবে। সেই কাজের জন্যই। রাগ করেন না আগে হয়তো ফুটবলকে বিশ্বকাপে নিয়ে যাবে। আরেকটা কথা কিন্তু বলেন নাই। আরেকটা লোকের নাম যোগ করতে হবে এখানে। তিনি মহিলা। তিনি হচ্ছেন আকবরের বউ। এই আসিফ আকবরের বউ আছে না? তার বউ কি বলছে হুম। জানেন? ও বলছে তার যে, বউ বলেও? তার বউ বলে? ওরে বাপরে বাপ! এখন তো ক্রিকেট বোর্ড তো এখন সাহেব বিবির বাক্স হয়ে গেছে। সেও কি মত দিছে জানেন? যে যারা বিপিএল এ বিদ্রোহ করছে তাদের বাদ দিয়ে নতুন টিম নিয়ে খেলতে হবে। কারণ বহু লোক তৈরি হয়ে গেছে। আবার কেউ কি বলছে জানেন? যে ২-৩ আর এই আকবরে বলছে ২-৩ বছর ক্রিকেট না খেললে কিছু যায় আসে না। বুঝতে হুম, হুম। পারছেন? তো এই যে ক্রিকেট খেলা আমার পছন্দ না। ঠিক আছে? ক্রিকেট খেলা আমার পছন্দ না। কিন্তু বাংলাদেশ যখন জিতে, যখন শুনি সাকিব বাংলাদেশের পৃথিবীর সেরা অলরাউন্ডার তখন মনটা ভরে যায়। কারণ বাংলাদেশের বিজয়ে বাংলাদেশী হিসেবে তো আমি সুখ পাবোই, আনন্দ পাবোই, তৃপ্তি পাবোই। তাই না? এমনকি আপনি হুম। কি জানেন যে জেসমিন নামে একটা পর্নো নায়িকা আছে সেও কিন্তু পুরস্কার পাইছিল। শ্রেষ্ঠ হয়েছিল। তাতেও আমি তৃপ্ত হইছি। তাতেও আমি অনুভব করছি আরে বাংলাদেশ সব জায়গাতেই আছে। কিন্তু এরা কি জানেন? এরা বাংলাদেশে কোনো জায়গায় রাখবে না। সবকিছু এরা ধ্বংস করবে। কারণ বাংলাদেশকে তারা ধারণ করে না। তাদের বাংলাদেশকে ধ্বংস করতে হবে। বাংলাদেশের ধ্বংস করতে যা করতে হয়, ক্রিকেটে এসে ঠেকছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের শিল্প ধ্বংস করেছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, সংগীত ধ্বংস করেছে, শিল্পকলা ধ্বংস করেছে, যাত্রা, নাটক, গান ধ্বংস করেছে। এখন ক্রিকেটটা যে বাকি ছিল না সেটাকেও তারা ধ্বংস করেই ছাড়বে। না করে তারা ছাড়বে না। তারপরেও আবার আরেকটা কারণ থাকতে পারে। সেটা হইলো তারা তো ভারতের কোনো কিছু গ্রহণ করবে না। কারণ ডালমিয়া তো ভারতের ছিল। বাংলাদেশের ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। এটাও একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে। আইসিসি তো ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের বা হিন্দুদের প্রতিষ্ঠান। তাহলে এখান থেকে তারা টাকা পয়সা পায়। এটা নিবে না বোধহয়। এইজন্য এখন বোধহয় সৌদি আরব থেকে নিয়ে আসবে আরকি। ঠিক আছে? ইসলামিক ক্রিকেট লিগ বানাবে। এরা বোধহয় কয়দিন পরে একটা বুদ্ধি দেওয়া যাইতে পারে এদের। যারা একটা ইসলামিক ক্রিকেট টিম বানাইক। ইসলামিক ক্রিকেট টিম ওয়ার্ল্ড বানাইক। ওইখানে গিয়ে খেলুক। তাইলে আর সমস্যা হবে না কোনো। আপনি দেখেন ক্রিকেটে খেলতে যাবে না ভালো লাগে না। কিন্তু ভারতের ডিজেল ভালো লাগে, ভারতের চাল ভালো লাগে, ভারতের ডাল ভালো লাগে। ভারতের সবকিছু নিরাপদ। শুধু ক্রিকেট খেলোয়াড়রা ওইখানে যাবে অনিরাপদ। পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র অনিরাপদ না, বাংলাদেশ অনিরাপদ না। আপনার এই ভাবির ছেলেদের তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি ডান্সের সাথে নাচে। নাচ পারে কিনা সেটা অন্য প্রশ্ন। কিন্তু ভারতের ওই লুঙ্গি ডান্সও মজা। এটা কারণ আছে আপনি বুঝেন না কেন? ওরা তো হিন্দি গান পাকিস্তানি শিল্পীদের গাওয়ায় মুসলমানি হয়ে যায়। এটা বুঝতে পারেন না আপনি একটা সাবালক লোক। বুঝতে পারেন না মুসলমানি করছে তো ওরা দেখেন না আপনি। ইনকেলাব জিন্দাবাদ নিয়ে আসছে। এটা ভগৎ সিং গানে কি ১ম ওইটা এটা আছে মুসলমানি করার? এদের পক্ষে সবই সম্ভব। এমনকি এরা চাউল ওকে। আনে দেখেন না মুসলমানি করে দেখেন না আপনি? দুবাই থেকে চাল আনে, পাকিস্তান থেকে চাল আনে, ভারতের চাল এটা মুসলমানি করে নিয়ে আসে। বুঝেন না কেন আপনারা? অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা ২য় ইয়েতে যাই। যাওয়ার আগে কিছু কমেন্ট পড়ি। সংক্ষেপে পড়ার চেষ্টা করব। আমাদের দর্শকদের উপস্থিতিকে সম্মান জানিয়ে কমেন্ট পড়া। আ আম কমেন্ট এসছে যে এবার বাংলাদেশ ফুটবলও শেষ করে দেবে বা করবে এই ৩ বলদ। এই বলদ এই কমেন্ট করেছেন। আম তারপরে আ কি আ পিকলি তিনি বলেছেন যে সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার ফর বোথ অফ ইউ ওকে। বিডি বশির বলেছে পদ্মা সেতুর দরকার নেই। চাঁদা ভাই তারেক বলেছে ফ্লাইওভার মেট্রো রেলের দরকার নাই। আ কে এম এই কমেন্টটি করেছেন। আচ্ছা, এটা এই বিষয়ে আমি শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাইবো। এরপর আম লেডি পাইলট তিনি কমেন্ট করেছেন যে, "আরে ভাই এরা তো বাংলাদেশটাই ধ্বংস করে দিতে চাইছে বা চাচ্ছে।" তারপর প্রদীপ সরকার তিনি কমেন্ট করেছেন, "প্রিয় ফরিদ ভাই, নূর ভাই আপনারা কেমন আছেন?" জি, আমরা ভালো আছি। অনেক ধন্যবাদ। শেখ ফরিদ ভাই আমরা একটু ২য় প্রসঙ্গে যাই। প্রসঙ্গটি এমন যে আ একটা ফটো কার্ড না দেখালেই নয়। এটা হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আ আলু পেঁয়াজ উপদেষ্টা তিনি বলেছেন, মানে দুনিয়ার যা কিছু হোক না কেন সবজির দাম কম আরকি। তো জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের সাথে আমার কথা হয়েছে। ওনারা আমাদের নিশ্চিত করেছেন পুলিশের লুট হওয়া অস্ত্র তাঁরা নির্বাচনকালে ব্যবহার করবেন না। এখন কি বলবেন আপনি যে এই জঙ্গিদের ওস্তাদ কারা?
সন্ত্রাসীরা, ডাকাতরা, এই খুনিরা, এই জুলাই জঙ্গিরা তাদেরকে আশ্বস্ত করে যে আমরা এই লুটের অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার করবো না, তাহলে তারা এটা সে ব্যবহার করবে কোথায়? তার মানে তারা আগে ব্যবহার করেছে এবং পরে ব্যবহার করবে। এবং এই ফটোকার্ডটা দিয়ে ভালো করেছেন। এই দলিলটা থাকুক, কারণ অনেকগুলো গায়েব করে দিবে। আপনার চ্যানেল তো সহজে গায়েব করতে পারবে না। এটা দলিল হিসেবে থাকলো। আমরা কোনো হুম। একদিন গণ আদালতে এদের বিচার করব। অর্থাৎ এই থানা যে লুট করেছে জুলাই সন্ত্রাসীরা, এটা প্রমাণ হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষাতে। আপনি আবার শোনান। প্রিয় দর্শক, আপনি দেখেন কি বলেছে এই টাকলা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই যোদ্ধা পরে শোনান। জুলাই যোদ্ধা ও বিপ্লবীদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা আমাদের নিশ্চিত করেছেন পুলিশের লুট হওয়া অস্ত্র তারা নির্বাচনকালে ব্যবহার করবেন না। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো অনেকটা এরকমই শিরোনাম করেছে, একটু কাটছাট করেছে অনেক সময়, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো অনেক সত্য কথা সবসময়ই বলেন তিনি, মানে খুব আর যেখানে পারেন না সেখানে খুব সুন্দরভাবে এড়িয়ে যান। যেমন দেশের আইন শৃঙ্খলা নিয়ে কথা বললে, বিশৃঙ্খলাতে নিয়ে কথা বললে উনি আলুর দাম নিয়ে আসেন, পেঁয়াজের দাম নিয়ে আসেন, খুবই চমৎকার আর কি। তো তবে এবার রাজশাহী জি আমি একটু যোগ করে নিই এটাতেই জি রাখেন জি একটু প্লিজ পাবলিক প্লিজ দেখুক, দর্শক দেখুক। দেখুন প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণদের বলতেছি এবং সারা বিশ্বের এটাকে ইংরেজি করে ফটোকার্ড বানায় একসময় আপনার পক্ষে যদি সম্ভব হয়। আপনারা রাজসাক্ষী কিন্তু পেয়ে গেছেন, অর্থাৎ একটা রাজসাক্ষী আমরা পেয়ে গেছি যিনি এখন ক্ষমতায়। কেউ বলতে পারো পরে যখন তাকে নিয়ে আবার এটা বলানো হবে তখন কেউ বললেন না যে রিমান্ডে নিছে বলে ভয়ে বলছে। এটা কিন্তু তিনি নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন বলেছেন। তার মানে উনারা আমাদের নিশ্চিত করেছেন পুলিশের লুট হওয়া অস্ত্র তারা নির্বাচনকালে ব্যবহার করবে না। তার মানে এই লুটটা করেছে এই জুলাই বিপ্লবীরা, জুলাই যোদ্ধারা, এই সাওয়া হাদিরাই লুট করেছে, এই কাওয়ারাই লুট করেছে, এই সাওয়ারাই লুট করেছে, এই যে আর কার আমার ভাবির পোলারাই লুট করেছে, আমার ভাবির মাইয়ারাই লুট করেছে এবং এ নিজে তা জানে, সবকিছুই জানে। সুতরাং আগামীতে গণ আদালতে যদি এই অস্ত্র লুট হওয়ার কারণে, এই অস্ত্র লুট করার কারণে তাদের পেটে পাড়া দিয়ে পাবলিক গুবাইর করে, নারী বুড়ি বাইর করে কোনো কিছু বলতে পারবেন না। কারণ আপনারাই এরা আবার ইনডেমনিটি বিল পাস করেছে যে তাদের বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না। তাই আমরা গণ আদালতে যাব। আমরা গণ আদালতে যাব, আমি শেখ ফরিদ যাব। গণ মানুষের কাছে এই বিচার চাইব, এরাই বিচার করুক থানা লুট হওয়ার অস্ত্র এদের কাছে কেন গেল, কি কারণে গেল। অর্থাৎ এরা যে এখন বুঝতে পারছেন তো কেন ইনডেমনিটি দিয়েছে, কারণ এই থানা লুট এর অস্ত্র সব তাদের কাছে। জি, আমি তার মুখের বক্তব্য শোনানোর চেষ্টা করছি শেখ ফরিদ ভাই। আমি একটু ভিডিওগুলো, আচ্ছা ভিডিও আপনারা এগুলো দেখে নেবেন। আমি পত্রিকা থেকে দেখে, অনেকে বলতে পারেন যে এটা এই ফটোকার্ডটা ফেক, এই সেই অনেক কিছুই বলতে পারেন। ইত্তেফাকে দেখুন, নির্বাচনকালে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এখানে বিস্তারিত বলেছেন। তো তিনি নিশ্চিত করেছেন ব্যবহার হবে না, কারণ চোর ডাকাত তো তাদের পকেটেই থাকে। তো থালিদ্দর বুঝেন তো, মারহাবা জি থালিদ্দর বুঝেন তো, থালিদ্দর হইলো আমাদের জামালপুরের ভাষায় থালিদ্দর হইলো চুরি ডাকাতি করে যার কাছে মাল জমা রাখে সে হলো থালিদ্দর। হ্যাঁ 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 যাই হোক, আপনারা মন্তব্যে জানাবেন যে দেশের অবস্থা কি। আমরা এবার একটি ভিডিও দেখব। প্রথমে ভিডিওটি দেখি, তারপরে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। শেখ ফরিদ ভাই, আপনি একটু আমাদেরকে এই বিষয়ে আমাদের আলোকিত করবেন, নিশ্চয়ই আলোকিত করবেন। আমি ভিডিওটির শব্দসহ দেখানোর উদ্দেশ্যে আমি একটু চেষ্টা করি যে এটি কিভাবে দেখানো যায়। ক্রোম ট্যাব, যেন শব্দের ত্রুটি না হয়। তো কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে আপনারা সাথে সাথে কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখার চেষ্টা করব। এখানে একজন নারীকে দেখতে পাচ্ছেন, তার কানের মধ্যে হেডসেট রয়েছে এবং তিনি কি বলছেন একটু শুনি তো। তোমার ইয়ে হচ্ছে 60 না, রোল নাম্বার 60 না? ইয়েস ম্যাম। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কি সারাক্ষণ এরকম মুখ ঢেকে থাকো নাকি? ইয়েস ম্যাম, ক্লাসে বা বাইরে গেলে তখন। এখন তো রেকর্ড হচ্ছে তাই। হ্যাঁ, কিন্তু তোমার চেহারা তো আমাকে দেখতে হবে না? তুমি কে? পরীক্ষা দিচ্ছ তো? তোমার কি মনে হয় চেহারাটা দেখা উচিত না? তোমার চেহারা একদমই ঢেকে রাখার নিয়ম আছে? তোমার ফেস তো পুরাটা কভার করার দরকার নেই, ফেসটা তো ওপেন রাখার তো নিয়ম আছেই আমাদের। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, বলো। এটা তো ঠিক না, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মুখটা খোলা রাখা উচিত। তুমি কি ছবি তোলো মুখ থেকে? মানে পাসপোর্ট সাইজ ছবি তুমি কি মুখ থেকে তোলো? তাহলে তো পাসপোর্ট। আমি যখন ইউএপির কাজে দিয়েছি তখন শুধুমাত্র আমার ফেসটা দেখিয়েছিল,
আমি বুঝবো কিভাবে? এটা তুমি না আর কেউ? বলো। এটা খুবই আচ্ছা যাই হোক, মুখটা খোলা রাখা উচিত। এটা খুবই অমানবিক। তুমি যার সাথে ইন্টারাকশন করছো তার জন্য এটা খুবই অমানবিক। আমি মুখ থেকে তোমার সাথে কথা বলি যদি এটা এক ধরনের অপচেতন করি আমি। ঠিক আছে? কারণ তোমার ফেস আমার দেখার অধিকার আছে যে তুমি তোমার সাথে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। তিনি একজন শিক্ষিকা এবং তিনি এই হিজাবি নারীটিকে অনুরোধ করেছিলেন, যেহেতু তিনি একজন নারী, তো নারীকেও নারী মুখ দেখাবে না। এবং এই বিষয় নিয়ে লিখেছেন শিক্ষক নেটওয়ার্কের কামরুল হাসান মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন পরিচিত অধ্যাপক এবং তাঁর আরও পরিচিতি আছে, সেগুলোতে একটু একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করি। তো তিনি এখানে কী লিখেছেন? ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের অর্থাৎ ইউএসপির সহকারী অধ্যাপক লায়কা বশিরকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর আরেক সহকর্মীকেও চাকরিচ্যুত করা হয়েছে। প্রশ্ন হলো, তাঁর দোষ কি? তাঁর দোষ কী ছিল? লায়কা বশির অনলাইনে পরীক্ষার সময় এক শিক্ষার্থীর মুখ ঢাকা নেকাব সরানোর অনুরোধ করেছিলেন। এটা তো স্বাভাবিক, তাই না? কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে পরীক্ষার্থী নিজেই পরীক্ষায় অংশ নিচ্ছে নাকি নেকাবের আড়ালে অন্য কেউ পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। তিনি একজন নারী এবং শিক্ষার্থীও নারী। তাহলে এই শিক্ষকের সামনে নেকাব খুলতে অসুবিধা কোথায়? এই তো কামরুল হাসান মামুন পক্ষান্তরে এটা বললেন যে পুরুষ হলে নেকাব না খুললেও চলবে। আচ্ছা, ওকে। মানে এই শিক্ষক নেটওয়ার্ক এই ইউনুস গ্যাংয়ের তোষামোদ এবং বৈধতার কী চেষ্টা করেছে আপনারা জানেন। তো সেই শিক্ষক নেটওয়ার্কের একজন স্বঘোষিত উদারপন্থী শিক্ষক, যিনি কিনা আবার এই ধর্মকর্মে বিশ্বাস করেন না আমার যতটুকু জানা। তো তিনি এখানে মবদের ভয়ে এমন একটা পর্যায়ে গেছেন যে বলতে চাইছেন যে নারী যেহেতু, পুরুষ হলে না দেখালেও চলতো। আচ্ছা, তারপর কি লিখেছেন? লায়কা বশির জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওয়াও! অন্ধ রাজনীতি নয়, বরং দেশ ও সমাজ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও তার যুক্তিবুদ্ধি ও দায়িত্বশীলতা থেকেই জুলাইয়ের আন্দোলনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনসহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এখনও দাঁড়ান। তবু সেই যুক্তিসম্পন্ন কর্মকাণ্ডের জন্যই তাকে চাকরি থেকে বাদ দিতে হলো। ওকে, যেই কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করার কথা সেই কাজের জন্য কিনা চাকরিচ্যুতি। কল্পনা করা যায়? এটা কি বিশ্ববিদ্যালয়? না স্যার, এটা বিশ্ববিদ্যালয় না, এটা বাংলাদেশ, আপনাদের নতুন বাংলাদেশ। তো স্যার আরও লিখেছেন, মানে তিনি শিক্ষক নেটওয়ার্কের ওই নারী সহকারী সহযোগী অধ্যাপক, তো তিনি নারী এবং তিনি জুলাই আন্দোলনে শিক্ষক নেটওয়ার্কের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বিধায় কামরুল হাসান মামুন স্যার তিনি বেশ উদ্বিগ্ন। অবশ্য তাঁরা এইভাবে উদ্বিগ্ন হন, মানে তাদের মানে তাদের ব্যানারে যারা, তাদের বাইনারির যারা, তাদেরকে তিনি বেশ ইয়ে করেন এবং অন্য শিক্ষকরা যখন প্রতিনিয়ত বাংলাদেশে মার খান, হেনস্থার শিকার হন, তখন কিন্তু এই স্যারেরা, আমার শিক্ষক নেটওয়ার্কের স্যারেরা, আনু মোহাম্মদ বলেন, কামরুল হাসান মামুন বলেন এবং ফাহমিদুল হক নামক এই প্রত্যেকটা, আরও অনেকগুলো আছে, এই সামিনা লুৎফা টুৎপা, এদের নাম, এরা তো কখনো যখন থেকে পরিস্থিতি একটু বেগতির, গাছে উঠে যায়, গাছে উঠে এরকম চেকাইয়া ছবি তোলে এবং সেগুলো দিয়া বলে যে আমরা আছি তোমাদের সাথে। তো 24-এর গণ অভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হলেন সদ্য চাকরিচ্যুত লায়কা বশির এবং ডক্টর সায়েম মহসিন। তো তারা যে সমাজ ব্যবস্থা, নতুন বন্দোবস্ত তাদের ভাষায়, তো সেই নতুন বন্দোবস্ত তাদেরকে আবু সাইদ করে দিয়েছে। এখন আপনি তাদের জন্য দুঃখ প্রকাশ করবেন না শেখ ফরিদ ভাই? না, আমি একটু দুঃখ প্রকাশ করব না। কারণ এখন জামালপুরের ভাষায় বলি যে এরা তো এদের তো গুজ্জদার দিয়ে বাঁশ ঢুকে নাই, এরা বাঁশের উপরে গিয়ে গুজ্জদার দিয়ে ধরছে। এ দায় কার? এ তো অন্য যদি ঢুকাইতো আমরা দোষ দিতাম, এরা তো নিজেরাই বাঁশের উপরে পড়ছে। কেন দুঃখ তাই বলে প্রকাশ এরকম করব? উদাহরণ? হ্যাঁ, কি করবো ভাই? এগুলো আমাদের শুনেন, এগুলো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে শিখে নিতাম। আমাদের এলাকার বর্ষিয়ান মুরব্বী যাদের বয়স 70, 80, 60, তাদের কাছে শিখেছি 15 বছর বয়সে। আপনি মনে করেন না কামরুল হাসানের চাইতে, লুৎফাদের চাইতে, ডক্টর ইউনুসের চাইতে ওই গ্রামের অশিক্ষিত লোকটা তাদের চেয়ে কম জ্ঞানী? কথাটা অশ্লীল শোনা যায়, কি সুন্দর বলছে দেখছেন তো। মানুষে তো যখন কেউ বড় ব্লান্ডার করে তখন বলে মানুষের তো গোয়াতে বাস যায়, তুই তো বাসের উপরে যে গোয়া দিছস, তো তোর তো ঢুকবই। তো এরা যা চাইছে তাই পেয়েছে। আপনি দেখেন এটা কিভাবে বললো যে অন্তত পুরুষ হইলে না করতো, নারী হইলে, মানে আরেকটা বদমাইশি করলো এই কামরুল হাসান। এতই যদি তাকে ঘর থেকে বেরোনো যাবে না, মুখ দেখানো যাবে না, এখন কথা বলতে তো খারাপ লাগে। তা আমার ভাবির মেয়া বালকা মেয়ে আসছে পড়ালেখা করতে, 13 বছর বয়সে বিয়ে বলবো,
15 বছর 14 বছর বয়সে ক্যাতক্যাতায় বাচ্চা পয়দা করবার জন্য ক্যালাস ফোরের উপরে পড়বে না। তেঁতুল হুজুর বলে গেছেন আমাদের আল্লামা জাতীয় হুজুর আল্লামা তেঁতুল হুজুর বলছে, কচু কামে গেছে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে, ফাজলিমি করার জায়গা পায় না। আদা খাবো কিন্তু আদার ঝোল খাবো না, অথবা আদার ঝোল খাবো আদা খাবো না, বদমাইশি করার জায়গা পায় না, তাই না? আর এই কারণে এর চাকরিচ্যুত। আপনি ভাবতে পারেন কোন দেশে বাস করতেছেন আপনি। এখন চিঙ্কুবামেরা কোথায় আর প্রতিবাদ করেছে? কোথায় চিঙ্কুবাম? কোথায় নারী নেতৃত্ব যারা ওই যে সাওয়া না কি সাওয়া কি আরে কি ওর নাম সাওয়ান সাদি তক্কু সায়ান, এরা কোথায় এখন? ও শায়ান প্রতিবাদ করছে। সায়ান কোথায়? এখন তারা কোথায়? এখন কোথায়? বাঁধন হারা কোথায় এখন? এখন কনক চাপারা কোথায়? মানে যেই দেশে একজন তাও আবার নারী, সে বলছে তোমার মুখ দেখাও, এই কথাটা বলার কারণে সে ইসলাম বিদ্বেষী। ইসলাম দেখেন এদের ইসলাম মানে এদের মাদ্রাসায় লাখ লাখ বলৎকার হইলে কোনো সমস্যা হয় না, কিন্তু বুরকাটা খুলতে বললে সমস্যা হয়ে যায়। মাদ্রাসা ছাত্রদের পুটকির কাপড় নিয়ে যায় মৌলবীরা, তখন সমস্যা হয় না। আর শিক্ষার্থীর একজন নারী শিক্ষিকা বলছে অনলাইনে, তাও অনলাইনে মানে সে বলে নাই যে তোর তোর পায়জামা খুলতে বলে নাই, পেটিকোট খুলতে বলে নাই, বলছে মুখটা খুলতে। তার মানে এরা বুঝতে পারছেন তো যে বুরকার মধ্যে যে রাজনীতি আছে, এই বুরকার ভিতরে যে রহস্য আছে, এগুলো কি আপনি আচ্ছা ইসলামে তো বেগানা পুরুষ তো ঘর থেকে বাড়াইতে পারবে না। এদের আফগানিস্তানে পাঠাই দেন, পড়ালেখা একেবারে শিখাই দিবে, একেবারে ওই যে সহাদি বানাই দিবে, পাঠাই দেন এদের ওইখানে। এদের আফগানিস্তানে বাংলাদেশের জন্য না আমার কখনো কখনো না মনের দুঃখে বলি এই দেশটা একটু আফগানিস্তান হওয়া দরকার। এদের শিক্ষা পাওয়া উচিত এই নারীদের আগে। এই যে যেমন যে শিক্ষিকাটা লাল মানে কি 24 জুলাই সন্ত্রাসী ছিল, এখন কেমন লাগে? চাকরি কার আমলে গেছে? এই চাকরিটা যদি আওয়ামী লীগের আমলে যাইতো, দেখতেন এতক্ষণ বিপ্লব শুরু করে দিত আমাদের চিঙ্কু বামেরা। দেখতেন পল্টন ময়দান গরম হয়ে যাইতো, শাহবাগ হাদি চত্বর, এখন কি নাম, হাদি চত্বর, গরম হয়ে যেত। এই বুঝতে কামরুল হাসান পারছেন? মামুন কিন্তু জুলাই জঙ্গিদেরকে ছাড়িয়ে এনেছিলেন ডিবি থেকে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং আসিফ নজরুল ছিল পেছনে, ওই ক্রেডিট খোর সামনে দাঁড়ায়, মানে যখন সামিলা লুৎফা কামরুল হাসান মামুন গিয়ে ওদের ছাড়াই আনে, যখন ঘটনা সামনে সমাপ্তি তখন আসিফ নজরুল আইসা বলতেছে পত্রপত্রিকা আসিফ নজরুল, আমি দেখছিলাম তখনই এরা মানে লাল আহ, জি শুনে একটা কথা বলি, ওই যে মেজবা স্যার বলছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে, হুম হুম আমি শেখ বুঝতে ফরিদ পারলাম। আজকে বলি পুরো বাংলাদেশটাই এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। আরো যদি ভাষা এখন কোন সরকার ক্ষমতায় জানেন? আপনি ওই দিন বলছেন না মহাবব ইউনুস, মোটামুটি মার্কেটিং করে দিছি, চলতেছে এখন হুম মহামব ইউনুস। এইটা হইলো পাকিস্তানের জামাত নিয়ন্ত্রিত ইউনুসের দেশ। এটা এখন পাকিস্তানের জামাত নিয়ন্ত্রিত ইউনুসের দেশ। তো এই বাংলাদেশে তো এগুলো তো ঘটবেই। কত বড় নির্লজ্জ, কত বড় বদমাইশ হলে এটা করতে পারে যে একটা নারীর শিক্ষার্থীর মুখ দেখতে চাইছে তার শিক্ষিকা, বেজায় এরা ঘর থেকে বাড়ায় নেয়। এই ঘরের মধ্যে কে বাপের সামনে বোরকা দিয়ে থাকে, মায়ের সামনে বোরকা দিয়ে থাকে, মানে এরা যে একটা চিটার। এই বোরকা নিষিদ্ধ করা উচিত। এই বোরকা নিষিদ্ধ করলে অর্ধেক অপরাধ চলে যাবে। আপনি জানেন যে বাংলাদেশের যত চোরা কারবারি নারী আছে সবাই বোরকা পরে, সীমান্তে আপনি দেখেন নাই? যত ফেনসিডিল, বাংলাদেশে যত ফেনসিডিল আছে সব বোরকা পরা। ঢাকা ঢাকার ঢাকার যত কলগাল আছে, মোবাইল কলগাল মানে ভ্রাম্যমান পতিতা, সবগুলো বোরকা পরে থাকে। আর এই যে যারা ক্রিমিনাল, জামাতি জঙ্গি, আর যারা যে ভুয়া পরীক্ষা দিতে যাবে, তারা এরকম। ভুয়া পরীক্ষা আগেও চলছে, এখন আরো বেশি চলতেছে। আপনারা তো জানেন যে কমি মাদ্রাসা এখন বই দেখে দেখে লিখতে দেয়, ঠিক আছে? এটা তো ভিডিওটা তো আপনি হুম দেখেছেন মনে হয়। আমরা রাইট কোন দেখেছি। দেশে বাস করি? একটা শিক্ষিকা তার ছাত্রীর মুখ দেখতে চাইলে তার চাকরি চলে যায়। এর চাইতে আর হাস্যকর কোন দেশ পৃথিবীতে থাকতে পারে? আপনি বলেন। তারপরেও বলবে এখন দেখো কেমন। এই জন্য এদের প্রতি আমার কোনো সিম্পেথি নেই। আরো শিক্ষা পাওয়া উচিত, শিক্ষা পাওয়া উচিত এবং শিক্ষা পাবে। ওই নারী শিক্ষার্থী ওই ওই এক্সামে তো মানে এটা তো যে কোনো বিচারে যে কোনো দৃষ্টিকোণ থেকে এটা অন্যায়, তার সে আহ, মানে শিক্ষার্থী সুলভ আচরণ করে নাই কোনোভাবেই না, কিন্তু মব তৈরি করে সে কিন্তু আবার কান্নাকাটি করছিল। যাই হোক, এখন আম, তাদের জন্য আসলে শুভকামনা, কি বলেন? মানে এই আমাদের শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা তারা, আপনি সায়ানার কথা বলছিলেন না, গান গান। হুম, সাওয়ান ওর নাম এখন থেকে। আচ্ছা, কিসের তো উনি বদমাইশ টিএসসির সামনে গিয়ে করতেছে? ওই ওই ওনাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সান্ত্বনার জন্য তো কিছু দরকার। আমরা দুঃখ পেলে কাঁদি, চরম কাদের ব্যথিত সান্ত্বনার? হলে কাঁদি। তারা কি করবে? কাঁদবে না গান গাইবে? কাদের সান্ত্বনার জন্য?
সান্ত্বনার জন্য। তাহলে যে তাহলে আমি জানি না শায়ান তিনি এই প্যাটার্নে গান কিনা? আমাদের খুব পরিচিত একটা গান আছে। ও লাল মেরি পত ওইটা গাইতে পারেন? ওটা রাখিও গাইতে পারে। ভালা ঝুলা আর শায়ান শেষে কি বলছে শুনছেন তো? ৫,০০০ কোটি টাকা হ্যাঁ। ৫,০০০ কোটি টাকা তারা নিয়ে নিলেও সেটা বৈধ। এটা শুনছেন তো? ফতোয়া দিছে না শায়ান? আল্লামা এখানে মুফতি একটা শায়ান। কমেন্ট করছিলেন। আমি একটু কমেন্টগুলো তাহলে পড়ি। জি। আম আমি আসলে শায়ানকে ওইটাই বলবো যে আ মস্ত কালান্দার গাওয়ার। এখানে লাল আছে, রাখিও ভালা। তো আপনার ভাবি আরেকটা সুর দিছে। বলতে হবে, ও কি? লাল মরিচ, ও লাল মরিচ। বুঝছেন তো কি বলছে? আচ্ছা। আব দারুণ উদাহরণ এটি বলেছেন, কমেন্ট করেছেন আমাদের এবং পিকলু দত্ত বলেছেন যে ভারত বিরোধিতা করতে গিয়ে নিজের দেশের ক্রিকেট শেষ করে দিল। তারপরে অপদেষ্টা শব্দটা চমৎকার লাগে এবং মানায়ও, এই কমেন্টটিও এসেছে এবং আ জিয়াউল হক তিনি কমেন্ট করেছেন, শায়ান বলেছে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের জন্য কয়েক কোটি টাকার দুর্নীতি অধিকার আছে। বাহ! ক্যা বাত হ্যায়! একদম কয়েক কোটি খাপে বলে খাপ নাই। ধামাধাম মাস্ত কালান্দার। কয়েক কোটি বলে নাই। বলছে ৫,০০০ কোটি টাকা চুরি করলে সেটা জায়েজ। এটা বলছে। অধিকার আছে তার। ওকে। ৫,০০০ এবার আমরা খুব জি। ৫,০০০ মন খুলেই বলেছেন আরকি, যাই হোক। আমরা দেখলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আ ভাস্কর্য, চত্বর, ছবি ভেঙে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আমি আপনাকে জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছি যে কি জিজ্ঞেস করব? বাংলাদেশের অবস্থা যে অবস্থায় গেছে এবং এই কাজগুলো কারা করছে? রাজাকারের বাচ্চারা। এই দেখুন। ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি জামায়াত আমির এই যে বাপের গান সন্তান গাইছে। তো এই রাজাকারের বাচ্চারা বীর মুক্তিযোদ্ধাদের সকল সন্তান না, স্মৃতিচিহ্ন জামাত। ধ্বংসের চেষ্টা করছে। আপনি এই বিষয়ে কি বলবেন? বলেন যে জামাতের গেলমান, জামাতের আমিরের গেলমান, জামাতের আমিরের প্রশংসা করতেছে। চোরে, চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরে শালি। বা চোরের সাক্ষী হলো গাইড কাটা। তো এরা তো এরকম করবে, এগুলো তো সাক্ষী দিবেই। শুনেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ভাস্কর্য ভেঙে এরা ভালোই করেছে। কারণ এদের মুখোশ আরো তো উন্মোচিত হওয়া দরকার, আরো হবে। এরা যতদিন ক্ষমতা দখলে থাকবে, এদের মুখোশ উন্মোচিত হতে থাকবে। আমি দোয়া করি এরা আরো এগুলো করুক, যাতে গণ আদালতে এদের আমরা বিচার করতে পারি। খেলা জি। ওই যে বলছে না একবার, ওই যে মমতা, আপনার সেই পশ্চিমবঙ্গের মমতা বেগমও বলছে খেলা হবে। বাংলাদেশের শামীম ওসমানও বলছে খেলা হবে। খেলাটা আসলেই হবে। আসলেই খেলাটা হবে খুব শীঘ্রই। জি, অনেক ধন্যবাদ। আ এ এই ধরনের উস্কানিমূলক কমেন্ট করবেন না। আচ্ছা, এইবার আমরা আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কনটেন্ট ক্রিয়েটরকে দেখি। শেখ ফরিদ ভাই জি। কি বলেন? চলেন। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক মানের কনটেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশে কাছাকাছি পেয়ে তারই অনুসারী এইভাবে ছবি তুলছেন ঘাটটা ধরেই। আইডল আইডলের ঘাড় ধরে সেলফি তুলতে গিয়ে দেখছে যে ফোনটাই অন নাই। যাই হোক, তারেক রহমান কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় শীর্ষে রয়েছেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পকেও তিনি হারিয়েছেন। এই খবরটিতে আসলে ডোনাল্ড ট্রাম্প নোবেল না পেয়ে একদিকে মাথা খারাপ, এইটাতে কি হয়? যাই হোক, যেভাবে ঘাটটা ধরছে ভাই জিনিসটা ভাল লাগছে। আচ্ছা, এই 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 ঠেলায় মানে এই ঘটনার পর থেকে তারেক জিয়া শুনেছি আমি যে তিনি এখন এইভাবে গাড়ির ভেতরে নিরাপদ মানে বুলেট প্রুফ গাড়িতে বসে এখন তিনি মানুষকে সমর্থন জানাচ্ছেন, কিন্তু গাড়ির কাছাকাছি গাড়ির বাইরের লোকজন সে তো আর গাড়ির ভেতরে থেকে শব্দ শুনতে পাচ্ছে না। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, বুলেট প্রুফ, বউ বাচ্চা পরিবার পরিজন নিয়ে তিনি ঘুরছেন। এটা আগে পরে এরকমই করছেন। তো মানুষ কি বলেন তার গাড়ির চারপাশ থেকে? ও তারেক ভাই, জয় বাংলা, জয় বাংলা। তারেক ভাইকে জয় বাংলা বলছেন। এখন জয় বাংলা শুনলে তারাও যদিও বিরক্ত হয়। তো এই তারেক জিয়া আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কনটেন্ট ক্রিয়েটরের ব্যাপারে আপনি কি বলবেন? সে ইদানিং বলছে তার বাবা বাংলাদেশী জাতির জনক। আসলে কি বলবো? এই দেশের প্রধান নির্বাহী, মানে যিনি প্রধানমন্ত্রী সমমানের চাকরি নিছেন আরকি, সে ডক্টর ইউনূস আদম ব্যাপারী লাইসেন্স করে। এই দেশের বাণিজ্য উপদেষ্টা বলে পদ্মা ব্রিজ হইছে বলে চালের দাম বাড়ে। হবু প্রধানমন্ত্রী, এই যে জাতীয় ভাইয়া তারেক রহমান, সে বলে মেট্রো রেল ঠিক নাই, এটা করা ঠিক হয় নাই।
ফ্লাইওভার করা ঠিক হয় নাই। এরকম আকল। তো এদের নিয়ে আমি কি বলব বলেন? এই যে আপনারা যে আমাকে বলতে বললেন, এখন আমি বললেই তো বলবেন যে চাচার মুখ খারাপ। ঠিক আছে? অনলি খাম্বা ইজ রিয়াল। সব জায়গায় আমরা খাম্বা চাই। খাম্বা, 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 খাম্বা। কোনো মেটেরিয়াল কিচ্ছু হবে না। মানুষ খাম্বা দিয়ে পারাপার করবে। শুধু খাম্বা। আলিফ থাকলেই হবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে? বা, তা, আচ্ছা, সা আপনি এগুলো বাঁশের উদাহরণ দিছিলেন না? গুজ্জদার বাঁশের খাম্বা থাকলে তো আচ্ছা, এটা তো লালদের জন্য খুব দরকার। আচ্ছা, এটা একটা জি। জনকল্যাণের ভালো উদ্যোগ, খাম্বা। শোনেন, তারেক রহমান আরেকটা জিনিস বলি। তারেক রহমান শাহজালাল মানে বাংলাদেশে আমরা দেখেছি শাহজালালের মাজার থেকে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে সবাই। এমনকি বর্তমানে বাংলাদেশের বিমানবন্দরের নামও শাহজালাল বিমানবন্দর। আমি যদিও আপনার এটা বিষয় না, তবু একটু অনধিকার চর্চা করে কথাটা বলি। আমার আর জিহ্বা সুরসুর করতেছে, ভালো লাগতেছে না। প্লিজ। সেটি হলো শাহজালাল ইয়েমেন কি বাঙালি ছিল? নাকি ভাষা আন্দোলন করেছিল না মুক্তিযুদ্ধ করছিল? কোনটা? কিছু মনে হয় করছে না? ভাষা আন্দোলন নিশ্চয়ই করছে। তাহলে ৭১ এর যুদ্ধ মুক্তিযুদ্ধ করছে তো শাহজালাল ইয়েমেনি। আচ্ছা ওই ৭১ এ মুক্তিযুদ্ধ করে নাই ৫২ বুঝছি আপনি যে হাসি। নিশ্চয়ই জুলাই সন্ত্রাসী আন্দোলন এসেছিল, শহীদ হইছে। এটা তো করছে অন্তত। যে লোকটার বাড়ি হলো ইয়েমেন, শত, শত বছর আগে বাংলাদেশে আসছিল। ইনভাইট করেছে এখানে, হ্যাঁ, কৌশলে। ইনভেড মানে দখলকারী। কৌশলে না, হুম। প্রকাশ্যেই আসছে। কারণ আমার চাইতে বাংলাদেশের মানে মানুষ তো মাজারে শুধু দেখতে যায়। আমি দেখেছি, পড়েছি, গবেষণা করেছি তাদের নিয়ে। সেটা নিজামুদ্দিন আউলিয়ার মাজার হোক, হযরত বখতিয়ার কাকি হোক, আর খাজা মঈনুদ্দিন হোক, আর শাহজালাল হোক। এগুলো রিসার্চ করা আমার কাছে আছে। এরা কেউই আসলে সেন্ট ছিল না, যদিও বলা হয়। সবগুলোই ছিল শাসকের হয় গোলাম, নাহলে শাসকের গোয়েন্দা। এটা অপ্রিয় হলেও সত্য। ওই ৩০০ ওই যে জায়নামাজ দিয়ে আইসা গেছে না? আমাদের শিখায় ওইগুলা। জায়নামাজে চললেই উঠা যায়। এগুলা শিখতে হবে আমাদের। আর ৩৬০ টা আর কি ১৭ জন নিয়ে এসেই আ লক্ষণ সেনরে তাড়ানো যায় না? ১৭ জন ঘোড়া সওয়ার আমগো জামালপুর দখল করতে পারবো? আরে জামালপুরে বাদ দেন জেলা, আমগো সরিষাবাড়ি আসতে বলেন না। পৃথিবীর সবচেয়ে বড় এই যে আমেরিকান কমান্ডো আসতে বলেন। সৌদি আরবের কমান্ডার ১৭ জন আইসা দেখি সরিষাবাড়ির কিছু দখল করতে পারে কিনা? জামালপুর তো দূরের কথা। আর ১৭ জন আইসা শেখ ফরিদ ভাই কি কোনো একটা কারণে হারিয়ে ফেলেছি। আমি জানি না আমার এখান থেকে প্রবলেম কিনা। প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, নাকি আমি হারিয়ে গেলাম বলতে পারছি না। তো এই স্ট্রিমিং সফটওয়্যারটাতে মাঝে, মাঝে একটু প্রবলেম করে। আমি একটু বোঝার চেষ্টা করি। আর প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি শেখ ফরিদ ভাইকে দেখতে পাচ্ছেন না, নাকি আমাকেও দেখতে পাচ্ছেন না? আমাকে যদি দেখতে পান তাহলে ভালো, না পেলে এটা সলভ করতে হবে। আমি সামনের মাস থেকে এই স্ট্রিমিং সফটওয়্যারটার বদলে অন্য একটা সফটওয়্যার আমি সফটওয়্যার ঠিক না, ওয়েবসাইট, বাট হ্যাঁ, এটা সফটওয়্যার বলা যায়। তাদের ওয়েবসাইট কেন্দ্রিক হলেও এটা ইন্টারনালি তারা তাদের ডেটাবেস থেকেই এটা পরিচালিত হয়। আমি ঠিক আছি এটা জানিয়েছেন। ফরিদ ভাইয়ের সমস্যা। ফরিদ ভাই আবার যুক্ত হবেন। আমি যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম, সামনে আরো কিছু ভিডিও আছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই লাইভটি শেয়ার করতে পারেন। কারণ আমি চাই যে আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলো বেশি, বেশি মানুষের কাছে পৌঁছাক। কারণ আ আসলেই আমরা দুর্যোগের মধ্যে আছি। আসলে আমরা একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং শেখ ফরিদ ভাই যেভাবে আমাদেরকে বিশ্লেষণ করেন সেটি আমি নিজেও ওনার খুবই আলোচনার একজন আ বলতে পারি মনোমুগ্ধ শ্রোতা, দর্শক। তো শেখ ফরিদ ভাইকে আল্লাহ নিয়ে গেছে এই কমেন্ট করেছেন। আপনাদের কিছু কমেন্ট পড়ি। সব কমেন্ট তো সবসময় পড়া যায় না। তো আল্লাহ নিয়ে যদি যান তাহলে আল্লাহ দিয়েও যাবেন। শেখ ফরিদ ভাই আমাকে ফোন করছিলেন। শেখ ফরিদ ভাই, আপনাকে আল্লাহ আবার দিয়েও গেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যে কথাটা বলছিলাম তারেক জিয়ার, এই কনটেন্ট ক্রিয়েটর তারেক জিয়া, তাকে যেভাবে ধরছে, "ও ভাইয়া, কই যাও ভাইয়া, আসো।" এটা ভাল লাগছে আমার। আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো ভাবছি কানে ধরছে। আমি তো ভাবছি কানে ধরছে। কবে না মানুষ চটকানা-ফটকানা দিয়ে বসে, যেরকম ভুলভাল কথা বলছে। যাই হোক, শেখ ফরিদ শোনেন ভাই, আমরা জি, বলেন। জি, জি, জি। যেটা বলতেছিলাম, বাংলাদেশের যারা ইলেকশন করবেন তাদের উচিত হয় স্মৃতিসৌধ, না হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচার চালু করা উচিত। তাহলে বোঝা যাবে যে আপনারা দেশপ্রেমিক, বাংলা সংস্কৃতি বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন, বাংলা ভাষা বিশ্বাস করেন। যেটা আমাদের বামপন্থীরা যেটা শুরু করেছে আমি বলে শুনেছি। এটাই হওয়া উচিত। অবশ্য আমার ভাবির পোলারা ৩ জাতীয় নেতার মাজার থেকে নাকি তারা প্রচারণা শুরু করেছে। কিন্তু কয় যার নামে সিন্নি খাইলি সেই মৌলবীরে চিনলি না। মৌলবীর নামে খিচুড়ি খাবা, মৌলবীর নাম নিবা না। মানে বঙ্গবন্ধুর নামে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর হুম। নাম কেউ না নিয়ে মুক্তিযুদ্ধের মানে নির্বাচনী প্রচার শুরু করেছে। কি দুর্ভাগ্য আমাদের। বুঝতে পারছেন? এর চেয়ে মানে এই জাতিটা জানেন কি? এই জাতিটা হচ্ছে
মানে এরা মানে কি বলবো আর? মানে স্ববিরোধী তো এটা সাধারণ কথা। এদের ভাষায় কি বলবো? মানে নতুন শব্দ চয়ন করতে হবে, নতুন শব্দ আবিষ্কার করতে হবে যে এদের কি বলে? এরা অকৃতজ্ঞ? নাকি আত্মঘাতী? নাকি আত্মপ্রবঞ্চিত? বোঝা বড় মুশকিল। বোঝা জি। বড়ই মুশকিল। ডক্টর মঞ্জুরে খোদা বলেছেন, বাংলাদেশের মুসলমানেরা হচ্ছে বেশিরভাগ, এরা হচ্ছে মানসিক রোগী। আমার মনে হয় তাই। জি। রাইট। অনেক ধন্যবাদ। আমাদের এক দর্শক বলেছেন যে আলী সিলেট তিনি বলছেন, "শাহজালাল সম্পর্কে আমি নিরপেক্ষ ইতিহাস জানি না। আপনাদের জানা থাকলে একটু জানাবেন। আমি এই বিষয়ে ইমরান বিন বশির সাহেবকে অনুরোধ করব তিনি যেন একটা ভিডিও বানান। কারণ এই ইসলামিক ইতিহাস নিয়ে তিনি দারুণ, দারুণ সব ভিডিও বানাচ্ছেন। এবং আমি যতদূর জানি মানে আমি তো ওই দক্ষিণ সুরমার বড়ইখান্দি, কুজারকলা বড়ইকান্দি মানে আঞ্চলিক উচ্চারণ বাদ দিলে, ওইখানে তো আমাদের পলিটেকনিক তো বড়ইখান্দির মানে দক্ষিণ সুরমা আপনি যদি আরেকটু ভালোভাবে কিন ব্রিজটা সিলেটের একটা সিগনেচার অনেকে জানেন। তো ওটা থেকে আপনি পশ্চিমের দিকে গেলে নদী ধরে অর্থাৎ কুশিয়ারা নদী ধরে সুরমা নদী ধরে যদি আপনি যান তাহলে বেশ হাফ কিলোমিটারের মতো গেলে যে ওইখানে অপর দিকে নদীর ওই পারে হচ্ছে শেখঘাট, কাজের বাজার। তো আমরা ওই নদী পার হতাম সাঁতরে এবং যখন বর্ষাকাল তখন অনেক স্রোত থাকতো। যখন শুরু করতাম মানে শাহজালাল যে ওই নদী পার হয় নাই তার সায়েন্টিফিক মানে পদার্থবিদ্যারও উল্টো। মানে সে শুরু করেছে ধরেন বড়ইকান্দির একটা জায়গা থেকে স্রোতের উল্টো দিকে গিয়ে উঠেছে শেখঘাটের দিকে। ওইখানে একটা ছোট মাজারও আছে। তো এটা সম্ভব না স্রোতের মধ্যে। এমনকি যখন শীতকালে শুকিয়ে যায় নদী একদম অল্প। কারণ ওই নদীটাই হচ্ছে একমুখী। অর্থাৎ নদী পানির নামে জোয়ার-ভাটা বলে ব্যাপার নেই। এটা ভারতের পানি। তো ওইখানে তো আপনি স্রোতের বিপরীতে আপনি একটা জায়নামাজ নিয়ে যাইতে পারেন। আর জায়নামাজ নিয়ে কেমনে যায়? যাই হোক নৌকা হলে ধুরন্ধর লোক ছিল। যাই হোক এটা নিয়ে আরো গোবিন্দকে কিভাবে আ পরাস্ত নয় মানে তাকে কিভাবে কৌশলে আ উৎখাত করেছিল সেই বিষয় নিয়ে ইতিহাস আমরা শুনবো ইমরান বিন বশিরের কাছ থেকে। আ শেখ ফরিদ ভাই জি, জি। আপনি এটা কিছু বলতে চাইছিলেন। কি শাহজালাল নিয়ে বলতে হবে না যেগুলো জাতীয় ভাইয়াকে নিয়ে বলতে হবে? আপনি জাতীয় কোনটা? ভাইয়া শাহজালাল উঠেছিল একটা কমেন্ট আমি জাস্ট আমার একটু সংযুক্ত করলাম আরকি। আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে বলতে পারেন। ১ম হলো ভাইয়ারা কেবল তো ঘাড়ে ধরছে। এরপরে যে কোথায় ধরবে সেই দুশ্চিন্তায় আছি আমি। কারণ আজরাইল বাড়ি চিনে গেছে। মানে মানে তার লোকেরাই তার ঘাড় চিনে ফেলছে, কান তো বেশি দূরে না। নাম্বার 1 মানে আগে জানতাম যে কান টানলে ঘাড় আসে। এখন দেখি ঘাড় টানলে কান আসতে পারে। এরকম কিছু করতে পারে। যাই হোক, আ তারা যে কিভাবে চুতিয়া বানাইছে জামাত, এই ইউনূস আর জামাত, এটা বুঝবে ১২ তারিখের পরে। ওই প্রসঙ্গ আমি রাখলাম। আর নির্বাচন আদৌ হবে কিনা সেটাও ব্যাপার আছে। এবার আসি জি। শাহজালালের বিষয়ে। শাহজালাল অনেকে হয়তো বলবেন যে আমি তার সমালোচনা করি না। আপনি যে কারো ভক্ত হতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বরং বাংলাদেশে যারা এই হেফাজতে পাকিস্তান মানে যেটা হেফাজতে ইসলাম নাম, এমনকি জামাতে ইসলাম, কওমিরা মাজার-মুজার বিশ্বাস করে না। এরা বলেছে লাথি মেরে শাহজালালের মাজার ভেঙে ফেলবে। এটা আমি বলি নাই। আসাদ নূরও বলে নাই। আমরা কেউ বলিও না কারণ আমরা কোনো কিছুই ভাঙতে রাজি না। আমরা যেমন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিরোধিতা করি তীব্র, তেমনি শাহজালালের ওই স্মৃতিচিহ্ন যদি ভেঙে ফেলে আমরা সেটা বিরোধিতা করব। কারণ সেটা আছে থাক। ঠিক বলেছেন। লালে লাল শাহজালাল ক্ষমতায় আছে লাল কি হবে? যদি মনে করেন জামাত ক্ষমতায় আসে আর কওমিরা ক্ষমতায় আসে, সর্বপ্রথম কিন্তু শাহজালালের মাজার ভেঙে ফেলবে। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে ওটা ভাঙবে। নিশ্চিত থাকেন আপনি। কিন্তু এগুলো আমরা বলতে গেলে দোষ হয়ে যায়। জামাত কিন্তু কোনোদিন শাহজালালের মাজারে যায় না। যাবেও না মাশাআল্লাহ। আর শাহজালাল সম্পর্কে ইতিহাস যেগুলো আমাদের শেখানো হয়েছে, এগুলো হলো যারা বিজিত মানে যারা জয়ী তারা তাদের নিজস্ব ইতিহাস থাকে। তারা তাদের মতো মনের মাধুরী মিশিয়ে লেখে। ৩৬০ আউলিয়া, ৩৬০ জন সঙ্গী নিয়ে তিনি জায়নামাজের উপর পার। আসলে তা না। ৩৬০ জন ধরেন এসেছে বা ৩০৬০ সবগুলোই ছিল যোদ্ধা অথবা ছিল তারা গোয়েন্দা। তারা এসেছে। তারা ওই জায়নামাজে আসে নাই। তারা নৌপথে এসেছে। নৌপথে যাদে আসা যায়, নৌকা, ডিঙ্গি এগুলো ৫,০০০ বছর আগে তৈরি করেছে। ৫,০০০ বছর আগে। সবচেয়ে মজার বিষয় আমরা এগুলো ভুলে গেছি। আমরা তো ভারতীয় আমরা যে ভারতীয় সভ্যতার এটা আমরা ভুলে গেছি। আমরা আমেরিকান সভ্যতা পড়ি। তারপর মধ্যপ্রাচ্যের সভ্যতা নিয়ে পড়ি। নিজের ঘর যে আমরা কিন্তু বাঙালি হয়েছি ১৫০০ বছর যাবৎ। সরি, আমরা মুসলমান ১৫০০ বছর যাবৎ সর্বোচ্চ ১৫ বছর এখন হয় নাই। আমরা আপনার চ্যানেলে আমি এটা বললাম। এটা আমি নিয়ে একটা আর্টিকেল লিখবো। এটা আপনার এখানে ফাঁস করে দিলাম আরকি। ২৫ বছর যাবৎ ছিলাম পাকিস্তানি। ২০০ বছর ছিলাম ব্রিটিশ। তাই না? তাই তো? তারপরে মুসলিম শাসকের ছিলাম ৮০০ বছর। কিন্তু বাঙালি হিসেবে তো আমরা ৩-৪ হাজার বছর আগের। আর ভারতীয় সভ্যতার হিসেবে তো আমরা ৭-৮ হাজার বছর আগের।
মূলত কোনটা তাহলে সঠিক? ওই ৭-৮ হাজার বছর যেটা সেটাই সঠিক। ৬-৭ হাজার বছর আগেই, সরি ৬,০০০ বছর আগেই এই ভারত উপমহাদেশে কাঠের নৌকা বানায়া বহু জায়গায় পাড়ি দিত। সেই ইতিহাস আমরা ভুলে গেছি। যাই হোক, তো ৬,০০০ বছর আগে যদি যাইতে পারে, তাহলে ওই শাহজালাল যখন এসেছে ইয়েমেনি সাহেব, তখন আসতে পারে। অস্বাভাবিক কিছু না। এবং তারা এসেছিলেন, এটা যদি আপনি গবেষণা করেন আপনারা, ওই মুখস্থ বিদ্যা ওইগুলো পড়তে আমরা রাজি না। আমরা দেখেছি আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন ৪০ হাদিস পড়তেন না, মুখস্থ করতেন না? ৪০টা হাদিস মনে আছে ইসলাম শিক্ষায়? পড়তেন কি? হুম। আসাদ নূর? হ্যাঁ, পড়তেন। অবশ্যই। আমরাও পড়ছি না ৪০ হাদিস? ৪০ হাদিস কেন দিছে? ৪০ হাদিস মুখস্থ রাখলে চালায় বেহেশতে যাওয়া। হাই না, আমি হাদিস মুখস্থ করার চেষ্টা করছি গো বেহেশতে যাওয়ার আশায়। সেটা তো আপনি জানেন না। বুঝতে পারছেন? যাই হোক, পরে ওই ৪০ হাদিসের দেখি ২০ হাদিসই এখন জাল। কে বলে জানেন? আপনিও বলেন না, আমিও বলি নাই। সব নাকি জাল আর বাল হাদিস। কারা বলছে এগুলো জানেন? আলেমেরাই বলে। মানে আমাদের কি শিখাইছে? মানে তাদের লেখা। অর্থাৎ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সেগুলো এখন সব জাল হাদিস। যেগুলো পইড়া নম্বর নিছি, সোয়াব পাইছি, সোয়াব কামাইছি, সবগুলো জাল আর বাল হাদিস। আর তেমনি ওই শাহজালালের ঘটনাও তাই। ঠিক আছে? আর ওই অনেক সমস্ত ধন্যবাদ। গপ্প তো জি, বলেন। জি। একজন কমেন্ট করছেন, বারবার স্প্যাম করছেন। ফাহিম শাহরিয়ার সাজিদ বলছে, "হ্যাডাম থাকলে দেশে আয়। ভাইয়া মেধাবী, আয় না আয় বা আসেন।" হুম, হুম। তারপরে লিখেছেন, "আর না হলে যে জায়গায় আসত ওই জায়গার লোকেশন শেয়ার কর।" শেয়ার না, শেয়ার। আমি মানে কথা কানাডার বলেন। টরন্টো শহরে থাকি এবং এইটা বলে কয়ে এটা বলা আছে, এবং সাহস থাকলে হ্যাডাম থাকলে দেশে আয় বলছেন যে, আমার যদি হ্যাডাম না থাকে তাহলে আপনার নবীর হ্যাডাম নাই, সে মদিনা পালাইয়া গেছিল মক্কা থেকে। আমার যদি সাহস থাকে আপনার তারেক, যে আপনি তারেকের পন্থী হইলে, ১৭ বছর, সেও কিন্তু ১৭ পালাইয়াছিল লন্ডনে 17 বছর। বছর। আবার এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও দেশে নাই, ভারতে আছেন। এটা আমি যদি পালাইয়া যাই তাহলে উনিও পালাইয়া গেছেন। এই ইউনুচ্চা পালাইয়া ছিল, পালাইয়া যাবে, এটাও কনফার্ম। পালানো বলতে আরো আরো দেখেন। একটু আমার একটু ফ্লোর দেন। এই ব্যাপারটা জি, আমার একটু জবাব দিতেন। আপনি জি। শেয়ার করলেন আপনি আর দলের একটা করে। শব্দ বলে রাখি, একটা শব্দ বলে বলেন, রাখি। বলেন। শুধু তাদের সাথে আমাদের পার্থক্য, তারা বাংলাদেশের মানুষকে লুটে পুটে গেছে, অনেকের অভিযোগ আছে। অন্ততপক্ষে একটা থাপ্পড় তো কারোর দিছে, আমরা তাও করি নাই। কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই, লুটপাট করি নাই, মারামারি করি নাই, ধর্ষণ করি নাই, খুন করি নাই, কিচ্ছু না। সুতরাং আমরা পালাইয়া যাই নাই, নিরাপত্তার জন্য দূরে আছি। সময় আসবে বাংলাদেশে ফিরবো। জি, শেখ ফরিদ ভাই। ওই যে জামাতি বটের লেকচারে বলেন, তারেক ভাইয়ের উদাহরণ তো আপনি দিছেন। এই যে হুম। আমার দেশের নাকি সামারের দেশের এই যে মাহমুদুর রহমান পালাইছিল কেন? ওদের সে ওস্তাদ কোথায়? তো পিনাকি, ইলিয়াস। হ্যাঁ, ওই বলতেছি। গোলাম আজম পালাইছিল কোথায়? সাইদির ৭১ থেকে ৭৫ সাল ওই যে কোরআনের পাখি, মানে কোরআনের পাখি হলো হাফেজ। সাইদি কিন্তু হাফেজ না। সে নিজে বলেছে ওয়াজে সে হাফেজ না। ওই সাইদি কোথায় ছিল? ৭১ থেকে ৭৫ কোথায় ছিল? তোমার মায়ের পেটিকোটের নিচে ছিল চুদির ভাই। তুমি আমাদের কমেন্ট করে আমরা পালাইছি। আর আসাদ তো বহুত দূরে, কানাডা আমেরিকায় থাকে। আমি একেবারে কাছে থাকি। কলকাতার জাকারিয়া স্ট্রিটে আছি। আসো, ওই স্ট্রিটের গলিতে আসো, দেখি কোন কচু করতে পারো। আমি কলকাতার জাকারিয়া স্ট্রিটে আছি। বেশি দূরে না তো, যাও, আইসা পড়ো। হাদি হ্যাঁ, মাদি ভাঙ্গা দেবে না। হ্যাঁ, আসো। আমি মুসলিম এরিয়াতে আসছি, জাকারিয়া স্ট্রিটে আসো। দেখি মুরোদে কি করতে পারো। আমি জানি এটা বিশ্বাস করো নাই। ঠিক আছে। তাহলে ধরে নাও আমি চেন্নাই আছি। আসো চেন্নাই আসো। আসো দার্জিলিং আসো। হ্যাঁ, আসাম বললাম, আসো। ও ভাই তোমাকে তো খুঁজছিলাম, এসছো, বসো, হ্যাঁ, খাও। সবচেয়ে মজার বিষয় দেখেন, এরা যে কত নির্বোধ। মানে এরা উপর দিকে থুতু দেয় এদের গায়ে কিন্তু পড়ে। এরা কেন যে উপর দিকে থুতু দেয় নিজের গায়ে পড়ে। এই বাংলাদেশের তো এই যে এরা বাচ্চু রাজাকার কই পলাইছিল পাকিস্তান। বাচ্চু রাজাকার পালাইছিল কেন? এই যে এই ধরা পড়লো যে কয়দিন আগে সারেন্ডার করলো, পালাইছিল এরা। তারপরে যে পিনাকি ল্যাংটা সুলেমান পালাই গেছে কেন? ইলিয়াস পালাই না, গেছে কেন? আপনি এগুলো একটা ইনফরমেশন ভুল দিয়েছেন। ৭১ থেকে ৭৫ সাইদি আসলে চান্দে ছিল। ও এইজন্য পরেও আবার চান্দে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। নাকি মাফ চাওয়াটাও ভুল হইল। মানে এরা কত বড় নির্বোধ দেখেন। আচ্ছা, আমরা কি দাসখত দিয়ে তারেক রহমানের মতো কি আমরা লিখিত দিয়ে গেছি? আসাদ লিখিত দিয়ে গেছে, আমি লিখিত দিছি আমরা দেশে আসবো না, কথা বলবো না, রাজনীতি করবো না বা কোনো কথা বলবো না। আমরা দাসখত দেই নাই। আমাদের জান খতরে মে। কারণ তোমরা নির্বোধ। তোমরা হচ্ছে সন্ত্রাসী জঙ্গি মাইন্ডসেট হবে। তোমরা মানুষের বাক স্বাধীনতা বিশ্বাস করো না, গণতন্ত্রে বিশ্বাস করো না। এমনকি তোমরা ফেসবুকে আমরা কথা বলবো, ফেসবুক খায় দাও। ইউটিউবে কথা বলবো, ইউটিউব খায় দাও। তোমাদের মুরদ, তোমাদের শক্তি এত দুর্বল যে শেখ ফরিদের ইউটিউব চ্যানেল থাকলেই তোমাদের ধর্ম, তোমাদের রাজনীতি খতরমে ভরে যায়। তোমাদের ইউনুসের আব্বার কুরসি উল্টে যায়। আমার ফেসবুক থাকলে জামাতের আমিরের জামানত বাজাতে হয়ে যায়। আমার ফেসবুক আইডি থাকলে ইউনুসের কুরসি উল্টে যায়। আমার ফেসবুক আইডি থাকলে তোমাদের ধর্ম খতরমে পড়ে।
আমি বুঝি না ধর্ম কি এত ঠুনকো বিষয়? এরা নিজেরাই তো নিজেদের ধর্মকে ছোট মনে করে। তার মানে আমি কত বড় অবশ্যই নিউজ! ইউনূসের চাইতে আসাদ ক্ষমতাবান, আমি ক্ষমতাবান। তাই তো তোমরা দেশে থাকতে তোমরা থাকতে দাও, কথা বলতে দাও, দেখি মুরত কত। আমাদের ফেসবুক গুলোই খায়ও না, দেখি তোমাদের মুরত কত আমরা দেখাই দিতে চাই। জি, তাদের হ্যালো। আজহারি, আল আজহারি, বাঝারি অনেক ও কিছুই বলে। এরা ভুলে গেছি। সব গোষ্ঠীসুদ্ধা। ওই যে আমির হ্যাঁ, হামজা হ্যাঁ, কিন্তু ওই যে মালয়েশিয়া ধরা পড়ছিল জাল পাসপোর্ট নিয়া। হ্যাঁ, জাল পাসপোর্ট এবং সেখানে তার নামে এখনো মামলা আছে। গেলেই তার আরেকটা বলি, আরেকটা লোক পালাইছে তো। জোকার নালায়েক, বাংলাদেশের ইয়েস! বাঙ্গুদের নবী জোকার নায়েক পালাইছে। জোকার নায়েক পালাইছে। সে কোথায় এখন? মানে এরা না, তবে এরা যে কি বলে। এদের মানে সবচেয়ে ভালো পলায়নটা হয়েছিল সাইদের। হ্যাঁ, দেখিতে সাইদের। চাঁদ না কি একটা গান আছে না? দেখিতে দেখিতে সোনার নাগর গো চাঁদেরও সমান। চাঁদে গেছিল সাজিদি আমাদের ভাই। এইটা একটা অসাধারণ ছিল। মানে আমি আ অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এই জিনিসটা জোশ ছিল। সারা বাংলাদেশের জামাতি-ফামাতি এবং আল্লামা লীগরা তারা চাঁদে দেখছে এবং দেখে অনেকগুলো মানুষ মেরে ফেলছে। আচ্ছা, এইবার আচ্ছা, হচ্ছে আপনি হযরত আপনি না মহাপ্পায় পালা গেছে। এই যে পিছনে যে হালাউদ্দিন, এই হালাউদ্দিন ভারতে আছিল। যাক দেখি তারা কি করে। ভারত থেকে আইছে শাওয়া, সেই শাওয়া হলো সালাউদ্দিন আহমেদ। আচ্ছা এখানে মান্নার ডায়ালগ আছে, অনেকেরই ডায়ালগ আছে। আরেকটা মানে পোলাপান এগুলো কিন্তু মিম বানাইছিল, আমার বানানো না। আমি গালাগালি বা শব্দ ব্যবহার এটার সাথে আমি একমত না। কিন্তু এগুলোই তো বাংলাদেশের চর্চিত বিষয়। তো তারা যেটা অন্যের সাথে করে তাদের সাথে মানুষ এটাই করবে। আই কিতাম। হ্যালো, ফোন করলেন আপনি, রিসিভ করলাম আমি। শখ করছেন এত কষ্ট করি, কথা কেন বললেন না কেন? কি ব্যাপার, আপনার ফোন দেখছে? সেটা ভাঙিয়ে এলাম, আর লেডিসের ইনি ফোন করবেন। সেটা চিনেন? যে বিসা, সেটা চিনেন? যে বিসালে ফোন করেন, বিসের গোয়া কাটি গেলাম। এটা লেডিসের ফোন। তোর ফোন দেখা জানে? তোমার ফোন তো দিনই এসো মাগির পোলা শালার পুত কাট। এগুলো মানুষ বানাচ্ছে মানে তারা যেটা করছিল টেলিফোন নিয়ে এই যে বাচ্চারা যে ওই ছোটবেলায় টেলিফোন কিনতে পাওয়া যেত ব্যাটারি চালিত দিলে যে চলে ছাইয়া ছাইয়া আরো যেন কি যেন ছিল বুমবুড়ো বুমবুড়ো আরো অনেকগুলো গান মানে অনেকটা মনে পড়ছে না তো সেই রকম একটা ব্যাপার মানে এগুলো কি দেখতেছি এসে করে আপনি একটু বলবেন শুনেন, এটা হইলো যে ইটি মারলে পাটকেল খেতে হয়। হুম, এদের দশা তাই। এদের এটা পাওনা ছিল। আপনি দেখেন, এই বাংলাদেশে কিন্তু মরার পরে যে আলহামদুলিল্লাহ বলে, এটা কিন্তু শুরু করেছিল জামাত। রাইট? হুম, হুম। মরার পরে যে আলহামদুলিল্লাহ বলে, এটা কিন্তু শুরু করেছিল জামাত, মানুষকে শিখাইছে। এখন দেখেন, তারা মরলেই মানুষ কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশি লেগে। এই যে বাজে কালচার তারা শুরু করেছিল, এখন কিন্তু তাদের উপরেই পড়তেছে। তো এগুলো আসলে দুঃখজনক, বেদনাদায়ক। এই দেশটা আসলে কোন দিকে যে যাচ্ছে, এই দেশের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবেন, আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, এই দেশেরও লোক না হন, এই দেশকে না ভাবলে আপনি উন্মাদ হয়ে যাবেন। কারণ এদের ভবিষ্যৎ একেবারে চোখে দেখা। এরা কিন্তু নিজেরাও বুঝতে পারতেছে না যে এদের কি করুণ পরিণতি হবে। এদের যে কি করুণ পরিণতি হবে নিজেরাও জানে না। এরা ধীরে ধীরে গর্তের মধ্যে পড়তেছে, একে একে পালে পালে পড়বে। শোনেন, আমি বারবার বলে থাকি, ধরেন আমাকে কেউ মারতে আসলো, আপনি আমাকে চাইলে রক্ষা করতে পারবেন যদি আমার শুভাকাঙ্ক্ষী হন, আপনার ক্ষমতা থাকে। আমি যদি বিনা চিকিৎসায় মারা যেতে থাকি, আপনি খবর পাইলেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি আমাকে চিকিৎসা করে বাঁচাতে পারবেন। কিন্তু আমি যদি আত্মহত্যা করি, আপনি কেমনে বাঁচাবেন আমারে? পারবেন? পারবেন না, কেউ পারবেন না। স্বয়ং আল্লাহ, গড, ভগবান কেউ পারবেন না যদি তারা থাকে। তারাও পারবে না আমাকে বাঁচাইতে। তাইলে এই বাংলাদেশটা তো আত্মহত্যা করতে যাচ্ছে, আপনাকে রক্ষা কিভাবে করতে পারবেন? আমরা চেষ্টা করতেছি অনেকভাবে। কিন্তু আমাদের তো উল্টা বোঝে, ওই যে দেখেন, আমরা ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাইনি। ওই যে এক জামাতি বটা এসে কি একটা খোঁচা মারলো, এত কেঁচো করতে আইছিল, সাপ তো বাইর করে দিছি আমরা। না অনেকক্ষণ এই যে ধরে মানে কয়েকশো কমেন্ট করেছে আমি তাকে একটু হেল্প করলাম যে তুই থাম হ্যাঁ, আপনারা ভালো করছেন। ওরা আরেকটু জাত করতাম। কিন্তু আমাকে অনেকেই আমাকে ওই যে আপনি যেমন বলছেন, আপনি সরাসরি ধর্ম নিয়ে কোনো কটূক্তি মানে সরাসরি সমালোচনা করবেন না।
আমারও অনেকে রিকোয়েস্ট করছে, আমি কিছু বলতে চাই না। কিন্তু এগুলো যখন চুলকাইতে আসে, আমি তো ভাই ভারত না যে আমি চুপ করে বইসা থাকবো ভাই। তখন তো আমি ২-৪ টা কথা বলবো। আমি তো ভারতের মতো, আমিও ভারতের চাণক্য নীতি পড়ি। কিন্তু আমি তো জানি শঠে শঠাং সমাচরেৎ। আমি তো এটাও শিখেছি। ঠিক আছে? তো আমাকে শঠে শঠাং সমাচরেৎ ওটা তো আমি করবোই। আমি কিন্তু ছাড় দিতে পারবো না ভাই। কারণ আমার ক্ষমতারও দরকার নাই, আমার ভোটেরও দরকার নাই, আমি মন্ত্রীও হব না, আমি হাই কমিশনারও হইতে যাব না। ঠিক আছে? সুতরাং জি, আমি কথা বলব। আমি সমালোচক। আমার উস্তাদ হইল সমালোচক, ডক্টর রাইট। হুমায়ুন আজাদ বলেছেন যে, "তুমি যদি সত্যি" আমি এই বাণী আমি কোনোদিনই ভুলব না। বলছে, "পৃথিবীতে যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে, মানবতার কাছে সে হচ্ছে সমালোচক। সমালোচক হইতে হবে। হুম, সমালোচনা" আমি বললাম, "স্যার এটা কিভাবে?" বলল যে, তিনি ইংরেজি কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ কিন্তু ইংরেজিতে কথা বলতেন আপনারা ভালো করেই জানেন। আমার ২ টা প্রফেসরকে খুব ভালো লাগে। একটা হচ্ছে সরাসরি ইংরেজির প্রফেসর, এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি কিন্তু ইংরেজির অধ্যাপক। তিনি কিন্তু ইংরেজি বলেন না। এমনকি ইংরেজির বাক্য ব্যবহার করেন না লেখায়। এবং তিনি ৮৭ তে চলেন। তিনি কিন্তু চিঙ্কু বামতার আব্বা। আব্বা না দাদা। যাই হোক, আর হইল ডক্টর হুমায়ুন আজাদ। কিন্তু তিনি একটা বাক্য আমি দেখছি তার ইউজ করতে। বলছে যে, অ্যা "ক্রিটিক্স আর নট এনিমিজ।" ক্রিটিক্স আমার মনে আছে শব্দটা। মানে এরকম কিছু বলছেন। "ক্রিটিক্স আর নট এনিমিজ।" হুম, সমালোচকেরা শত্রু নয়, কিন্তু গর্দভেরা বুঝতে পারে না। সমালোচক হলো কাপড় কাচার সাবান। গায়ে দেওয়ার, গায়ে মাখার সাবান বহু পাওয়া যায়। এবং গায়ে মাখার সাবানে কিন্তু ময়লা যায় না, চকচকা হইতে পারবেন। কাপড় ধুইতে গেলে কাপড় কাচার সাবান লাগবে। তাই আমরা যারা সমালোচক, আমি অনেক পরে এটা বুঝতে আমার ২০ বছর সময় লেগেছে যে সমালোচকেরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত ইয়েস, মানবতাবাদী। কারণ তারা সমালোচনা করবে আরো বেটার কিছু হওয়ার জন্যে, আরো ভালো কিছুর জন্যে। আমরা সমালোচনা করি এইজন্যে না যে আওয়ামী লীগের গালি দেই, বিএনপির গালি দেই। নো, তার জন্যে না। আমরা আমরা সমালোচনা করি যাতে তারা ভালো কিছু করে, দেশের মঙ্গলের জন্য কিছু করে। কারণ যদি সমালোচক না থাকে, ওই দেশে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই নির্বোধগুলো জানেই না যে সমালোচনা ছাড়া, মানে উইথআউট ক্রিটিসিজম, এটা কোনো গণতন্ত্র না। এই গাধাদের এটা আপনি বুঝাইতেই পারবেন না। পারবেনই একদম, না। রাইট। এটাই হলো আমাদের এমনকি এগুলো শিক্ষিত লোকদেরও বোঝানো যায় না। শিক্ষিত লোকদেরও আপনি বুঝাইতে পারবেন না। সমালোচনা মানে আমি আপনি আমাকে দেখলেন, "ফরিদ ভাই, আপনি মোষটা এখানে ভালো লাগতেছে না, একটু এখানে কাটবেন, ভালো লাগবে।" আমি যে, আচ্ছা তো আমার মোষ নিয়ে খারাপ কথা বলল।" মানে আমাদের বক্তব্যটা এরকম যে, "আপনি এইভাবে গেটআপ নিয়ে আসবেন, একটু ভালো লাগবে।" এটা বলা তো অন্যায় না, এটা তো সমালোচনা আমার। সমালোচনা করতে হবে। সমালোচনা না করলে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। একটা দেশে আইন সুশাসন থাকবে না। মানুষের অধিকার হুম, প্রতিষ্ঠা পাবে না। সমালোচনাই যদি না থাকে, তাহলে সেখানে মানুষ চিন্তা থাকলে সমালোচনা থাকবে। মানে যেখানে চিন্তা করার অধিকার নাই, মানে এদের তো চিন্তা করার শক্তি লোপ পেয়ে গেছে। এরা তো চিন্তা করতে পারে না। জামাতি বট তো জামাতি বট। এদের চিন্তা করার স্বাধীনতাও নাই। এদের চিন্তা করার কোনো সুযোগও নাই। এরা চিন্তা করতে পারেও না। কারণ চিন্তা করতে জ্ঞান লাগে। প্রশ্ন করতে জ্ঞান লাগে, মেধা লাগে। এরা প্রশ্নও করতে জানে না, চিন্তা করতে জানে না। তাই এরা দেখবেন মুখস্থ বিদ্যা সবসময় বলে তোতাপাখির মতো। আর আমাদের গালাগালি করে। এক্সাক্টলি। শেখ ফরিদ ভাই, দর্শকরা অনেকগুলো কমেন্ট করেছেন। কয়েকটা কমেন্ট না পড়লেই নয়, পড়তে হয়। আ আ একজন কমেন্ট করেছেন যে, "আমার মনে হয় সারাদিন রাত বাংলাদেশকে গালাগালি দেই, কিন্তু আপনাদের মতো মানুষদের দেখলে রাগটা জল হয়ে যায়। না, বাংলাদেশীদের গালাগালি করাটা আপনার অন্যায়। কারণ একটা দেশের মানুষ কখনো এক সবাই এক খারাপ। এক বাইনারিতে আপনি ফেলতে পারেন না। কোনো ব্যক্তি ভুল করলে তার ব্যক্তি সমালোচনা করেন। আমরা যেরকম ভারতীয়দেরকে যদি গালাগালি করি কোনো কারণে, মানে যেটা এই লালবদররা করে তার আমরা সমালোচনা করি। কারণ ভারতীয়দের মধ্যে ভালো খারাপ থাকবে। পৃথিবীর সকল দেশে ভালো খারাপ থাকে। কিন্তু আপনি কোন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এটা উচিত না। আপনি যদি করেন তাহলে আমরা যে চেষ্টাটা করি এই ভ্রাতৃত্বের ইউনিটির চেষ্টা, এই চেষ্টাটা বৃথা যায়। আ ফরিদ ভাইকে আমি একসময় চেন্নাইয়ের সিএমসি হাসপাতালের বাইরে দেখেছিলাম। রাইট। আ টেলিফোন করতে এদের টেলিফোনের এই টেলিফোন তৈরি করতে অর্থাৎ এই নাটক, এই যে ফারুকের নাটক তৈরি করতে এদের ১৬ মাস লাগলো। ধন্যবাদ এই কমেন্টের জন্য। ভাই এটা সেরা ছিল। আরেকবার দেখান। সেরা ছিল মানে এটার কথা বলেছেন যে, ফরিদ ভাইয়ের বয়স এত, তারপরেও এত কথা, মানে এত মুগ্ধ হয়ে দর্শকরা এই কমেন্টগুলো করছেন। আমরা চলুন দেখি। এখানে যে ধুম্মা চালে একটা গান ছিল, এটা ওই প্লাস্টিকের টেলিফোনে পাওয়া যেত। ওইটা হইলে ভালো হইতো। চলুন আমরা আরেকবার দেখি। মানুষ একটা ভিডিও ছিল যেখানে ওই ধুম্মা চালে আরো কি যেন ছিল। আ সেই ক্লিপটা কেউ পেলে আমাকে একটু দিয়েন। আমি আপাতত এই দুটো ক্লিপ আবার শোনাই।
ভারত থেকে আইছে শাওয়া, সেই শাওয়া হলো সালাউদ্দিন আহমেদ। হ্যালো, ফোন করলেন আপনি, রিসিভ করলাম আমি। শখ করছে না তো, কষ্ট করি কথা কেন বললেন না কেন? কি ব্যাপার আপনার ফোন পাইছে? সেটা ভাঙ্গি গেলাম আর লেডিসের ইনে ফোন করবেন। সেটা সেটা চিনেন যে বিসা, সেটা চিনেন যে বিশালে ফোন করে না, বিচের গোয়া কাটি গেলাম এটা লেডিসের ফোন। তোর ফোন দেখা জানে তোমার ফোন তো দিনই এসো মাগির পোলা শালার পুত কাট। আচ্ছা, এগুলো মিম ছিল, মানে ভিডিওর সাথে অডিও আলাদা করে যুক্ত করা হয়েছে। আপনারাও চাইলে তারা যে ভাড়ামো এখানে করেছে, আপনারা এই ক্লিপগুলোকে ব্যবহার করে আরও আপনাদের ক্রিয়েটিভিটি থেকে করতে পারেন। আমার মনে আছে সিলেটে তখন মোবাইল ফোন মাত্র এসেছে। মোবাইল ফোনে মেমোরি কার্ড ধরেন 32 MBর কার্ডই অনেক বড় ব্যাপার ছিল। নোকিয়ার 6600 মোবাইল ফোন ছিল, তারপরে 6300 বোধহয় না, তখন এটা আসে নাই। আমি ভুলে গেছি মডেলগুলো। তখন ওই ফোন সবেমাত্র এসেছে, তো অডিও ক্লিপ বা অডিও রেকর্ড, গান এগুলো খুব চলতো তখন। একটা লোক, একটা ক্যারেক্টার ছিল, যে লোকটাকে মানুষ ফোন করে বিরক্ত করতে, সে ধোঁয়ায় গালি দিত। তো ওই ব্যক্তিটার নাম আমি ভুলে গেছি, কিন্তু সিলেটিরা এটা বুঝবেন যে মানে গালিগুলো ছিল, মানে সেফাতুল্লাহ জানি না আমি, উনি তো রিসেন্ট, মানে এটা বলছি আমি 2006-07 কথা। এমন কাঁচা কাঁচা গালি দিতেন। তো ওইখানে টেলিফোন নিয়ে একটা বিয়ে ছিল। ফোন করলেই ও শোনা মাইনা বুয়াই, অনেক সে বিরক্ত হয়ে যেত। কোনো নারী ফোন করলে আবার রেসপেক্ট করতো, কিন্তু এরকম তাকে এত ডিস্টার্ব করছে মানুষ। লোকটা সহজ সরল, দেখা গেল তাকে ফোন করে তার কাছে বিয়ে দিতে চায়, তারে ফোন করে দেখা গেল তার কাছে টাকা চায়, যে তুমি আমার ফানা টাকা দাও না এখানে বা। তো হয়ে গেল এই সুদাউরির আর কোন বা কার কাছে, মানে আমার কাছে আবার কে টাকা, লোকটা চেতে চাইতো। ও শোনা মাইনা বুয়াই, এটা দিয়ে সার্চ করলে বোধহয় পাওয়া যাবে। এটা খুবই মজার ক্লিপ ছিল। তো এগুলো অনেক কিছু, আমি জাস্ট একটা আমার মনে ছোটোবেলা আমার সিলেটে কেটেছে ওইটাই মনে করলাম। আপনার যার আঞ্চলিক ভাষা থেকে এটা করতে পারেন। ইউনুস সাহেবের এটা দরকার। ভাই, আপনি ইসলামপন্থীদের কথা বলছিলেন, চলেন আমি একটু দুঃখিত যারা আমার বয়সে বড় আছেন, মা বোনরা আছেন, তারা আসলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এগুলোই ইসলামিক ওয়াজ মাহফিল, আমাকে এটা শোনাতে হয়। এবং যারা মুসলমান মা বোনরা আছেন তাদেরকেও আমি দুঃখ প্রকাশ করি। এবং যারা আমার অগ্রজ আছেন বয়সে, শেখ ফরিদ ভাই ক্যামেরাতেই আছেন, আমি দুঃখিত এই ধরনের শব্দ তারা ব্যবহার করে। ওয়াজ মাহফিলে কী বলে, কতটা নোংরা তাদের চিন্তাভাবনা এবং পুস্তক, তাদের দাবি অনুযায়ী কোরআন হাদিস কীরকম নোংরা প্রলোভন দেয়, আপনি তার মুখ থেকে শুনুন। 1000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাফ দিয়ে ফেলাই দিছি। ঠিক না রে? কোনটা দরকার? আচ্ছা, 5 মিনিট আর 52,000 বছর আমি বোঝাই। যৌন সঙ্গমের ডিউরেশন বোঝাচ্ছে, বা মানে পৃথিবীতে নাকি 5, মানে আমরা মানুষরা, আমি জানি না সে 5 মিনিট কেন বললো, তার হিসাবটা বললো কিনা আই ডোন্ট নো, বাট সে মনে করে 5 মিনিট পৃথিবীতে এবং 52,000 বছর হবে জান্নাতে। অবশ্য আমি রিসেন্টলি জানতে পেরেছি বাংলাদেশের পুরুষদের অবস্থা, যা একটা অবস্থা, মানে এইটা 3-4 মাসে জেনেছি, এর আগে আমি আসলেই জানতাম না ব্যাপারটা কি। নারীদের যৌনকেন্দ্রিক যে তাদের বঞ্চিত করা, এবং বাংলাদেশের বেশিরভাগ পুরুষরা যৌনতা কি জানেই না, তারা শুধু আমি মানে সেই বিষয়ে না যাই। তো এই ওয়াজকারীর মুখ থেকে শুনুন। 52,000 বছর দরকার, আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো, যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এর আগে 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5,000 বছরেরও দরকার নাই। এক একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা। 52,000 বছর সময় ধরে, বাকি শব্দটা আমি উচ্চারণ করলাম না, আপনারা তো শুনেছেন। সে বলছে পৃথিবীতে ডিউরেশন 5 মিনিট, ওখানে 52,000 বছর হবে, এবং 52,000 বছরের লয় আকার দিয়ে এটা আপনি করবেন। এবার হচ্ছে আরেকজনের দেখে, কারণ এই দুইটারে দেখে একসাথে দেখে। আম্মু বলা যাবে কিনা, কিল্লা আম্মু কইবেন, চাচি বলবেন, হে থেকে তোমার মানি চাচা মরি যাইলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি।
ওরা আসে আর কি, শরীয়তের বিধান তো। তুই মা কাজকা কোন অবস্থা মা বলবি না। মায়ের মতো সম্মান দিবি তোর চাচার ওয়াইফ, মায়ের মতো সম্মান দিবি, সম্মানে ঘাটতি নেই, কিন্তু পর্দা করতে হবে। শাস্তির সাথে দেখা দেওয়া জায়েজ আসেনি? ইসলাম কত সহজ দেখছে। কি সহজ! ইসলাম সহজ হচ্ছে যে চাচা মরে গেলে তুই চাচিরে বিয়ে করবি। এই জন্য মামা পর্দা করতে মরে হবে। গেলে মামিরে বিয়ে করা। আর এরকম জঘন্য আরেকবার শুনি। এদিকে তোমার মানি চাচা মরি গেলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি, ওরা আসে আর এটা শরীয়তের বিধান তো। তুই মা কাজকা কোন অবস্থা মা বলবি না। মায়ের মতো সম্মান দিবি তোর চাচার। এদিকে তোমার মানি চাচা মরি গেলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি। চাচা মরে গেলে আল্লাহ চাচিরে ভাতিজার কিসমতে রাখবে। শেখ ফরিদ ভাই, এই দুই মোল্লার বক্তব্য নিয়ে আপনি একটু যদি বলেন, আমি একটু স্মৃতিচারণ করি। আমার 2015-14 সালের দিকে আমি চিটাগংয়ে এবং বরিশালে দুইটা জায়গায় খ্রিস্টান কমিউনিটির মধ্যে গিয়ে আমি খেয়াল করলাম যে আরে এরা কাজিন, কিন্তু নারীরা স্বাভাবিক কাপড় চোপড় পরে আছে, যেটা আমার কাছে মনে হয়েছে আধুনিক কাপড়, কিন্তু ছেলেগুলোর মধ্যে কোনো বাজে মন্তব্য না। আমি ছোটবেলা থেকে আমার শিক্ষার্থীদের সহপাঠীদের মধ্যে ছেলেদের মধ্যে যারা মিসোজিনিস্ট, ওই নারীদের নিয়ে উল্টোপাল্টা কথা বলে, এদের থেকে দূরে দূরে থাকতাম, আমার ওটা বিরক্ত লাগতো। হিন্দু এবং খ্রিস্টান পরিবারে যেয়ে দেখলাম যে তারা তাদের বোন, চাচাতো বোন, মামাতো বোন বোনই মনে করে, তাদের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা নাই, যেটা আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এটা কেমনে সম্ভব? যৌনতা কেন্দ্রিক কোনো কথা নাই, খালাতো বোন মামাতো বোনরে নিয়ে কোনো কথা নাই, তারা তো আপন বোনের মতো মনে করছে। এইবার বুঝলাম এই মোল্লাদের, চিন্তা করেন, আপন চাচি তারেও আপনি দেখা দিতে পারবেন না, তার প্রতি আপনার যৌন কামনা থাকবে, যে কারণে আপনি পর্দা করতে হবে, চাচা মরে গেলে হাঙ্গা করবেন। আর একটু আগে বললো 52,000 বছর ধরে লাগাবেন। আমি কোন পৃথিবীতে আছি ভাই? এই ব্যাপারে হুমায়ুন আজাদের একটা বক্তব্য দিয়ে শুরু করি। আমি আপনাকে ইন্টারাপ্ট করি, আমি আর সহ্য করতে পারতেছি না। ডক্টর হুমায়ুন আজাদ বলছে যে বাঙালিরা যৌনতায় চিংড়ি মাছের মতো, মানে ফাল পারে, বুঝছেন তো, চিংড়ি মাছের সাথে আছে, চাটাং চাটাং করে খেলে, আর কিছু না। ডক্টর হুমায়ুন আজাদ বলছে। অনেক আমার এক উত্তেজনা, ভাবি, কিন্তু কিন্তু আমার এক ভাবি কি বলছে জানেন? আমার এক ভাবি, মানে প্রতিবেশী ভাবি, এটা আমার সামনে বলে না, আমি ঘুমিয়েছিলাম তো, বাড়ির গ্রামের মধ্যে মহিলারা সেটা আলোচনা করে না বাড়ির উঠানে, আমি সেই বাড়িতে ঘুমিয়েছিলাম, ভাবিরা আলাপ করতেছে, পত্রিকায় খবর আসছে, একটা পত্রিকায় খবর ছিল যে একটা মেয়েকে 4 জনে নাকি 5 জনে ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলছে। এটা নিয়ে তারা কথা বলতেছে। কি বলতেছে জানেন? হারামজাদা, 4 জন তো দূরের কথা, তোরা বাপ বেটা মিলা, তোরা বাপ চাচা তারা সহ যদি নিয়ে আইতি, তাও তো ধর্ষণ করে মারতে পারতি না, গলা টিপে আমার লিগে। মানে বুঝতে পারছেন তো বাঙালির যৌন শক্তি কত। আর একটা উদাহরণ দেই, এটা লজ্জার ব্যাপার, তারপরেও বলি। আমি জানি অনেকে এখানে থাকবেন যারা অনেকেই আন্ডার এজ আছেন, তারপরেও বলতে হয় বাস্তবতার কারণে, কারণ মৌলভী সাহেবেরা এই ধর্মের নামে যেগুলো বলে, আর আমরা বললে কি দোষ। আচ্ছা, ঢাকাতে যে কিছু কিছু তৃতীয় শ্রেণীর আছে গেস্ট হাউস, সেখানে কিন্তু প্রতি তালায় না 2 তালায় একটা করে বুয়া থাকে, এটা তো আপনি জানেন। আপনি জানেন না, আপনি ভদ্রলোক, আপনি জান না, আমরা জানি, আমরা সেগুলো চিনি। সেখানে কিন্তু একটা বুয়া কিন্তু 4 তালা গেস্ট হাউস সামলায়, আর এরাই যায় 52,000 বছর তো স্বপ্ন দেখতেই পারে এরা। বাংলাদেশে তো এমনি ল্যাংটা পরি বেছে। আচ্ছা, আপনি কোনোদিন শুনছেন মেয়েদের জন্য ল্যাংটা পরি বেছে? সারা বাংলাদেশে ল্যাংটা পরি কেন বেছে? যৌন উত্তেজনার ওষুধ প্রত্যেক স্টেশনে আগে বিক্রি করতো শুধু পুরুষের জন্যই। আর কলিকাতা হারবালও ভালো কথা, এত ভারত বিরোধী না বাংলাদেশে একদা। কলিকাতা হারবালের পোস্টারে কিন্তু ভরপুর থাকতো, মানে কলিকাতা হারবাল। হারবালের কাম কি? চেঙ্গিস খান আছে না, পৃথিবী বিখ্যাত জগৎজয়ী চেঙ্গিস খান, একবার তার তার যত জয় করছে সেখান থেকে একটা করে যৌন, তৎকালীন সময় যৌন বিজ্ঞানী আর কি, ধরেন কম্পেয়ার করেন, কবিরাজ ধরে না যাইতো যে তোরা না বলছস তোরা যৌনতার ওষুধ বানাস। পরে সবাই মাপ চাইতো, জানেন যে চেঙ্গিস খান তো কিরকম নৃশংসরা তো জানে, বলতো স্যার আসলে এগুলা কিছুই না, এগুলো বোয়া, তখন ওদের ছেড়ে দিত। মানে সবই বোয়া। পৃথিবীর সবাই এই যৌনতা নিয়ে চিন্তা ভাবনা করেছে, মুসলমানরা একটু বেশি চিন্তা করে, সেই জন্য দেখবেন এদের কাছে মামি, খাল্লা, বুঝতে পারছেন, ফুফু, চাচি, এদের কাছে কিছু না। তার জন্য দেখেন ওয়াজের মঞ্চে এই কথা বলে। আমার কথা বলি আপনাকে, আমি একটা নারীকে আপা ডাকতাম আমাদের এলাকায়, তার ভাগ্নি আমার কাছে বিয়ে দিতে চাইছে। আমি বলছি আপা আমি বিয়ে করতে পারবো না। বলছে কে? আমি বললাম আপনার আমি আপা ডাকি, আপনার ভাগ্নির আমি কেমনি, ও আমার সারা জীবন মামা ডাকছে, আমি বিয়ে করি নাই। এবং এই যে আমি লাইভ এই কথাটা বললাম, তাদের এই ঘটনা যারা জানে তাদের একজন মারা গেছে, আর সবাই বেঁচে আছে। সেই মেয়েও বেঁচে আছে, সে মেয়ের মাও বেঁচে আছে, মেয়ের মামারা অনেকেই বেঁচে আছে, একজন মারা গেছে। আমি করতে পারি নাই, পারবো না। আপনাকে একটা অদ্ভুত তথ্য দেই, আমাদের গোষ্ঠীতে আমরা কাজিনরা বিয়ে করি নাই, যদি মুসলিম পরিবার থেকে।
আপনি আমাদের গোষ্ঠী খোঁজ নিতে পারেন। ইভেন আমার ইনক্লুডিং আমার মামার নানার গোষ্ঠী এবং আমার দাদা মানে আমরা অনেকগুলো ভাই বোন, কারণ কম না তো জেনারেশন, 1 2 3 আমাদেরও জেনারেশন, 3 জেনারেশন। আমরা আজ পর্যন্ত কোনো কাজিনের বিয়ে হয়নি আমাদের। আমরা ভাবতেই পারি না আমরা, মানে আমরা মুসলিম পরিবার থেকে আসার এই যে এই বদমাইশটা যে বললো যে চাচি, হায় হায় হায়, কিভাবে এই চিন্তা? আচ্ছা আমি যদি চাচিরে বিয়া করি, মানে ওই আমি তো করতে প্রশ্নই আসে না, এটা বাদ দেন। ওই বদমাইশ মৌলবী, ওই আফসারি নাকি খাপসারি, এই বলৎকারী কৌমে লুতি, আরে ভাই এদের কাছে মাদ্রাসার পোলাপানের পশ্চাৎ দেশ নিরাপদ না, তো নারী নিরাপদ থাকবে? যাই হোক, এই আফসারি যদি ওর চাচিরে বিয়া করে, ওর চাচা তো ভাই ওরে কি ডাকবে? আমাকে বুঝাই বলেন, তোর ভাই ডাকবো না বাপ ডাকবো? মানে কত বড় গর্ধ বলে এই ধরনের চিন্তা করতে পারে? এই আফসারি যদি ওর মামিরে বিয়ে করে, বা মৌলানা আব্বাসি গাবগাছি যদি ওর মামিরে বিয়ে করে, বা সাইদির পোল, ও এইবার পয়েন্টে আপনি তো ভালো কথা মনে করে দিছেন, দারুণ একটা কথা মনে পড়ছে, এখন বুঝতে পারলাম চাচির লগে কেন প্রেম করে। গোলাম আজমের পোলা তার চাচির লগে লটর পটর করছিল, এটা কিন্তু আমি বানাই বলতেছি না। প্রেস ক্লাবে গোলাম আজমের ছোট ভাই করছিল, প্রেস ক্লাবে গোলাম আজমের ছোট ভাই প্রেস কনফারেন্স করছিল যে গোলাম আজমের পোলা তার ভাইসটা তার বই লগে লটর পটর করে। এখন বুঝতে পারলাম এদের কাছে তো এটা কি আপনি আপনি পত্রিকা সনটা আমার মনে নাই, আমি জনকণ্ঠ পত্রিকা এটা পড়েছিলাম যে তখন কি বলছে, গোলাম আজমের পোলা ভাই এটা পাগল হয়ে গেছে গা। চিন্তা করে দেখছেন তো? তো এদের কাছে তো মা খালা চাচি, এরা বোধহয় নিজের মায়ের এনেও চিন্তা করতে পারে। এরা যেরকম বদমাইশ, এরা কোন ফতোয়া দিয়ে, আবার কোন হুজুর যেন ফতোয়া দিছে তাবলিগ থেকে আসার পরে যদি বউ কিছু না করতে দেয়, মানে বিছানায় না যায়, তাহলে নাকি মেয়ের সাথে কিছু করলে ওটা জায়েজ। এরকম মানসিক রোগী এরা। তো এদের নিয়ে কথা বলা মানে এরা সমাজটাকে এতই ধ্বংস করছে। এরা বেহেশতের ৭২ হুর, আমি কার লেখা যেন পড়েছিলাম, পৃথিবীর সবচেয়ে ক্ষতি হয়েছে স্বর্গের ধারণা, মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে স্বর্গ বা প্যারাডাইস বা বেহেশতের ধারণা, মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আজকে বুঝলাম কত সব। আচ্ছা আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলি আপনাকে, আমরা মানে অনুভূতির কথা বলি আপনাকে। আমি একটা মেয়েকে ভিসিআর দেখতে নিয়ে যেতাম, আগে সিনেমা দেখতে নিয়ে যেতাম, সে কিন্তু মেয়ে ছিল, তাকে প্যান্ট শার্ট পরে নিয়ে যেতাম। তো আমার পাশে বসলে, পাশে কিন্তু ছেলে মানুষ থাকতো, মাঝে মাঝে বলতো তোর শরীর কয় ফরিদ, তোমার ছোট ভাইয়ের শরীর এত নরম কে? আসলে সে মেয়ে মানুষ। আমি পরীক্ষা করতাম, অর্থাৎ যতক্ষণ আপনি বুঝতে না পারবেন সেই মেয়ে মানুষ না, আপনার মেন্টাল প্রিপারেশন কাজ করবে না। আমি যে আপনাকে এটা বললাম, সেই মেয়েটা দেখতেছে, সে কিন্তু মাস্টার ডিগ্রি করছে এখন, তার পরিবার এটা দেখবে আমি জানি, এবং আমাকে ফোন করবে, ঠিক আছে? ওই এবং আমার বন্ধু বান্ধবরা জেনে গেছে আমি কোন মেয়ের কথা বলছি, সঙ্গত কারণে তার নামটা বলা গেল না। অবশ্য সে এখন হিজাবি, সে এখন হিজাব পরে ঘুরে, কারণ পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করেছে। হিজাব না পরে তার উপায় নেই, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আমার মোস্ট জুনিয়র। তো আচ্ছা, আমি ওই মেয়ে, আমার তো সমস্যা হইতো না, কারণ আমি তাকে বোন মনে করতাম, আমার সমস্যা হইতো না। আমরা আমাদের কাজিনদের নিয়ে কোনোদিন, আমাদের কাজিন মানে আমাদের চাচাতো বোন, মামাতো বোন নিয়ে কোনোদিন চিন্তাই করতে পারি না আমরা। ইভেন বন্ধুর বোনকে নিয়েও চিন্তা করতে পারি না, যদিও আমার প্রথম অ্যাক্সিডেন্টটা বন্ধুর বোনের সাথেই, আমি দুঃখিত, ঠিক আছে? তো সেটা অন্য বিষয়। আমরা এটা চিন্তাই করতে পারি না। আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা বিয়ে দিই নেই, হয় না? আপনি বিশ্বাস না, আমার নানার বাড়ি এবং আমার দাদার বাড়ি খোঁজ নেন, আমরা কেউ কোনো কাজিনরে আমরা বিয়ে করি নাই, দেইও নাই করে আমরা চিন্তাই আমাদের মাথায় আসে নাই। তো এটা হলো সামাজিক শিক্ষা থাকে, পারিবারিক শিক্ষা থাকে, অনেক কিছু আছে। ইভেন আমার জ্যাঠা গরু, আপনাকে তো বলেছি, লিখেছি এটলাম এটা আমার ফেসবুক আইডি, তখন আমার জ্যাঠার কিন্তু 17টা গরু ছিল। আমার জ্যাঠা কোনোদিনই, সে কিন্তু মুসলমান, তরিকাপন্থী মুসলমান, নামাজ পড়তো কম, জুমার নামাজ ছাড়া তারা কোনোদিন পড়তে দেখিনি, জুমার নামাজও মাঝে মাঝে পড়তো না। আমার ওই জ্যাঠা কিন্তু গরু বিক্রি করতো না, কোনোদিনই গরু বিক্রি করে নাই, দুধ বিক্রি করতো, কিন্তু গরু কোনোদিন বেচতে দেয় নাই, মারা যাইতো, বেচতে দিত না। অথচ দেখেন 17টা গরু তো কম না সংখ্যায় কি কম? এবং সবচেয়ে মিরাকল কি জানেন, মানে মিরাকলে তো আমরা বিশ্বাস করি না, আশ্চর্যের ব্যাপার, আমার জ্যাঠার গরু 17টা থাকতো, প্রতি বছর হয় যদি বেশি হইতো মারা যাইতো, কম হলে 3-4টা বাচ্চা হয়ে যাইতো। মানে এটা আমি গবেষণা করি, আমি কিন্তু এটা কি হয়, আমি বলতাম জ্যাঠা এটা কি, কয়টা তুই বুঝবি না। আমার জ্যাঠা আবার মানে আমাদের বাপ চাচার সাথে কথা বলতো না, আমাদের সাথে বলতো খুব কম। না, আমার বাবাকে, আমার আরেক জ্যাঠা আছে, খুব কম কথা বলতো, মানে 7 দিনে একদিন, কিন্তু আমাদের সাথে কথা বলতো। তো এগুলো একটা জিনিস কি জানেন, যে এই যে ধর্মের ব্যাপার, ওই যে একজন যে বললেন যে গালি দিতে ইচ্ছা করে, কেউ আবার সব মুসলমানদের গালি দেবেন, তাও দিয়েন না। ভালো, যেমন আমার জ্যাঠা ভালো মুসলমান, আমার বাবা ভালো মুসলমান, আমার মা ভালো মুসলমান, আমার জেঠিরা ভালো মুসলমান। কারণ 92 সালে আমি তাদের দেখেছি কিভাবে তারা হিন্দুদের রক্ষা করেছেন। তারা কিন্তু সাম্প্রদায়িক শব্দটা জানে না।
তারা কিন্তু রাজনীতি বুঝে না। বাবরি মসজিদটা শব্দটাই তারা জানতো না। তারা ভাবছে যে আমার প্রতিবেশী, তাকে আমার রক্ষা করতে হবে, তার সম্ভ্রম আমার রক্ষা করতে হবে। পৃথিবীতে ভালো মন্দ সব জায়গাতেই আছে, কম বা বেশি হতে পারে, সেটা আলাদা কথা। যেমন বাংলাদেশি সবাই খারাপ না, যেমন তেমনি ভারতের সবাই ভালো না, যেমনি বাংলাদেশের সবাই ভালো না, আবার ভারতের সবাই খারাপ না। তো বাংলাদেশের এই মোল্লা মৌলবীরা আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্র যেভাবে ধ্বংস করতেছে, ওয়াজ মাহফিলে যেভাবে নারীদের যৌনাঙ্গনে কথা বলতেছে, আমরা অবাক হয়ে যাই। আর ওইটা কি বলবেন ভাই, আজকাল তো নারীর প্রাইভেট পার্টস জাতীয় শব্দ হয়ে গেছে, জাতীয় স্লোগান। শুনলাম ওই যে কি টাটকা শাওয়া জাদুঘরও খুলেছে, আর শাওয়া হাদিস চত্বর খুলেছে। এরা এমন শব্দ আনে, আমরা বললে দোষ হয়ে যায়। আপনি মানে যে নারীর দৃশ্যটা দেখাইলেন যে নেকাব খুলবে না, যে তার পর্দা নষ্ট হবে, কিন্তু শিবিরের জামাতের পাশে বইসে তারা কিন্তু সেই সারা এই রাত স্লোগানটা বলছে। দেয়। হ্যাঁ, এই হ্যাঁ, স্লোগানটাই দেয় যে অমুকের এটা ভাঙিয়ে দাও, এটা করে দাও। আমি খুবই আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলেই ইয়ে লাগে। আমি শেষ একটা ভিডিও দেখাবো শেখ ফরিদ ভাই, এবং আম মানুষ কি ভাবেন যদি দর্শক আপনারা একটু কমেন্ট করতে পারেন। আপনাদের কাছেই প্রশ্ন। এই যে এখানে ওয়াজ মাহফিলে মোল্লা বললেন লাগানোর কথা। মানুষ চটি বই পড়তো কেন? যৌন উত্তেজনার জন্য। নীল ছবি দেখতো। এখন তো সব মাদ্রাসায় আর বেশি দেখে। বাংলাদেশে কোন যুবক যুবতী দেখে না? এটা একটা যদি প্রশ্ন করে আপনি, দর্শক আপনি দেখছেন, মানে আপনি আমাকে এই মুহূর্তে দেখছেন, তো আপনি নিজেকে প্রশ্ন করেন। তো এগুলোর চাহিদা, এবং এই ওয়াজ মাহফিলে বসে যখন সে লাগানোর কথা বলছে, তো ওইখানের যুবকদের কি হচ্ছে? তাদের কি যৌন ওইটা কল্পনা করছে না যে লাগাচ্ছে 52 বছর ধরে? আপনারা একটু ইন্টার করি, সরি। ওইখানে কিন্তু ওই ওয়াজে তার বোন থাকতে পারে, তার মা থাকতে পারে, তার বাবা থাকতে পারে, তার বড় ভাই থাকতে পারে, রাইট? তার পাশের চাচা জ্যাঠা থাকতে পারে, তার আপন ভাই থাকতে পারে, রাইট? ইসলাম এই অনুযায়ী সেই যে কথা বলছে, তো তার অনুসারী যারা, ধরেন ছেলে, মা বাদ দেন, ওরা তো মা বোন নিয়ে ভাবে না। ছেলেদের ইমানদণ্ডের কি অবস্থা? তাদেরকে অজু-টজু ঠিক ছিল? মানে এরকম রসের আলাপ শুনলে, মানে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো চটি পড়তে নামাজ পড়ি, কারণ আমার কোনো অসুবিধা হয় না। সেরকম হইতেই পারে, শফি সাহেবের মতো আপনি হইতেও পারেন। মানে আরেকটা আমি জিনিস খেয়াল বলতেছিলাম, করছেন? এই ব্যাপারে একজন নেভি অফিসার একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটা তার পোস্টটা আমি কপি করেছিলাম। আমার অন্তত 2000 গালি দিছে। ঠিক আছে? তিনি লিখেছিলেন যে স্বর্গে যাওয়া যাবে না, কারণ স্বর্গের যাওয়া তো দূরের কথা, স্বর্গের পাশ দিয়ে যাওয়া যাবে না, কারণ সেখান থেকে যে শব্দ আসবে কোনো ভদ্রলোক পাশ দিয়ে হাইটা যেতে পারবে না। 52 বছর 51 বছর তারা মানে একবার ইন্টারকোর্স করবে 52 বছর, এগুলো আবার তারা বলে। এই জন্য এই ভারতীয়রা না, এরা বুঝে গেছে। এই ভারতীয়দের দেখতে পারেন, কারণ যে একটা ফেবিকল নামের গান আছে, ওই গানের মধ্যে একটা লাইন আছে, কি মানে এগুলাই, মানে ওইটাই মনে মিন করছেন। ওকে ভাই, আর ইসলামে না ভাই, যথেষ্ট ইসলাম হয়েছে, গভীর রাত, আল্লাহ আমাদের মাফ করুক। এই প্রলোভন এবং ছি 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 ছি, একটা ধর্ম যদি এইভাবে মানুষকে, মানে এখন ধর্মের দোষ না মোল্লার দোষ? জামাতের এই কিভাবে বললো যে কিভাবে বললো মামির, কত বড় বদমাইশ। জি। আচ্ছা, আমরা আরেকটা শেষ ভিডিও দেখবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা কমেন্ট পড়েন, আসাদ নূরের গান শুনতে চাই। ভাই আমি শিল্পী না, আমি গান না গিটার শিখছি। ওগুলো যদি কোনো সময় তো পারি, ভালোভাবে পারলে আসবো, নইলে না। আর আমার নামের বানান দীর্ঘকার। এইটা জিনিসটা খেয়াল করবেন। আমি ইউটিউবে দেখে অনেকে কমেন্ট করেন রস্যুকার দিয়ে লেখেন। হস্যকার দিয়ে লিখলে আমার আসলে, আমি ওই ভালো কমেন্ট হলেও আমি কমেন্ট, মানে আপনি আমাকে কতটুকু অন করেন, কতটুকু আমাকে ধারণ করেন, আমাকে কতটুকু জানেন, তার প্রমাণ যে আপনি আমার নামটা ঠিক করে লিখছেন কিনা। আমি তো আপনার কাছ থেকে বাড়িঘর চাই নাই, টাকা পয়সা চাই না, শুধু নামটা একটু ঠিক করে লেখেন। আমার নামের বানান যা তাই, দীর্ঘকার দিয়ে লিখবেন, তাহলে আমার ভালো লাগে। অথবা আপনি ইংরেজিতে আসাদ নূর লেখেন, যে এখন আবার NU দিয়েন না। মানে আপনি যে আমাকে চেনেন, জানেন, এটা তো অন্তত এখানে সব জায়গায় লেখা আছে। শেখ ফরিদ ভাই নামটা খুব সিরিয়াস জিনিস, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আমরা শেষ ভিডিওটা দেখি। হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে, ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেন। যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানে জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোন জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। শেখ ফরিদ ভাই শুনলেন, আবার একটু শুনি। হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে, ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে পুরো মব ভায়োলেন্সের ডাক দিচ্ছে, এবং তার সামনে দেখেন ডিভিসি, রেডিও ফুর্তি, চ্যানেল আই, বৈশাখী, টৈশাখী, ইন্ডিপেন্ডেন্ট, কত টেলিভিশনের বুম, মানে মাইক্রোফোন। এখন কথা হচ্ছে যে এইরকম, মানে শেখ হাসিনাকে তারা বলেছে স্বৈরাচার,
এদের চেয়ে বড় স্বৈরাচার আর কে আছে? আপনি যদি হা ভোট দিতে দেবেন না তাহলে হা ভোট রাখছেন কেন? আর যদি না ভোট দিতে দেবেন না তাহলে না ভোট রাখছেন কেন? ভোট মানে কি? আমার স্বাধীনতা। চিটাগংয়ের কেউ যেতে গেলে বলে আমার চ্যাটের খুশি। তো আমি এখানে না দেব না হা দেব। তুই খামিনের পোলা কে? তুই এখানে আমারে বলে দেওয়ার, হুমকি দেওয়ার কে? ওরা হুমকি দিচ্ছে মানুষকে, এই দেশের মানুষকে। কেন? জাতীয় পার্টি কি এই দেশের নাগরিক না? তোরা ট্যাক্স দিয়ে এই দেশে থাকবে? আওয়ামী লীগ কি এই দেশের মানুষ না? তারা এই দেশের জনগণ না? তাদের এই দেশে ভোটের অধিকার নাই? ও ভোটের অধিকার দেবে না তো মাইটটা যে খাওয়া পাছার মধ্যে টরাস করে তখন আবার কাইন্দো। এবং এই লালবদরদের শিক্ষক নেটওয়ার্ক এবং এমন কাঁদতেছে, কাইদো। এটা 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 আমরা দেখব যে শেখ ফরিদ ভাই আপনার এই বিষয়ে মন্তব্য দিয়ে আমরা এই শোটি শেষ করতে চাই। আপনি যে যার ভিডিওটা দেখালেন আমার এই ভাবির পোলা নাম কি? এই ভাবির পোলার নাম নাই না? হরিদাস পাল তার আবার নাম। ভাই আমি জানেন না এদের নামও মনে রাখি না। এমনি আমার নাম মনে রাখতে সমস্যা হয়। তাও এই ধরেন টাইপের খামিনের বলাদের নাম আমি মনে রাখতে চাই না। ভাই, ধরেন আমিও মনে রাখতে পারি না, আমি মনে হাদির রাখতে নামও জানতাম না। ওরে শুধুই দিয়েই জানতাম। ওর নামটা অনেক পরে জানছি। ওই মারা খাওয়ার পরে যখন এক্কেবারে ওর নাম অক্কা হাদি, পাইছে। ওর নাম হাদিও না, ও নকল করছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে বললো এখন ধরেন আওয়ামী লীগ পাওয়ারে আসলো, মানে আওয়ামী লীগ অ্যাবাউট টু পাওয়ার, যেটা এখন বিএনপি আছে, তখন যদি ছাত্রলীগের সাদ্দাম ও রব্বানি বলে নৌকা মার্কার বাইরে কোনো ভোট দিবেন না, যারা নৌকা মার্কার বাইরে ভোট দিতে আসবে তাদের বাসের লোক দিয়ে পেটাবেন, এই কথাটা বললে এরাই কিন্তু তখন বলতো গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে। বলবো তো না? বলবে কি না? একটা কাজ ভালো হয়েছে কি জানেন? এই 24শে জুলাই 5ই আগস্ট আসার পরে এদের মুখোশটা উন্মোচিত হয়েছে। আসলে এরা গণতন্ত্র প্রেমী না। আসলে এরা গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলোতে বিশ্বাসই করে না। এটা আসাতে ভালো হয়েছে, এরা বলাতে ভালো হয়েছে, আমরা এদের চিনতে পারছি। মানে এদের ওই যে বিএনপির কোন নেতা যেন বলছে আওয়ামী লীগ এদের জন্য ভালো ছিল। আসলে আওয়ামী লীগ এদের জন্য ভালো। এদেরকে ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগ 300 আসনে নৌকা মার্কা পাশ করায় নিয়ে যায়, এরা কি বলবে তখন? এরা সরাসরি বলতেছে না, ভোট দিতে দিবে না। তাহলে ওখানে সিলটা দিল কেন? ওইখানে লিখলো কেন? অপশন রাখলো কেন? তাহলে আওয়ামী লীগ যদি এরকম বলে নৌকা মার্কার বাইরে ভোট দিতে দিব না, তবে একটা কাজ ভালো হইলো ভাই, ভবিষ্যতে আমার এমপি হওয়াটা মোটামুটি নিশ্চিত হলো। কারণ নৌকা মার্কা যদি কোনো রকম পায়ে যায়, আমি ওই ডায়লগ দিব, নৌকার বাইরে যারা থাকবো তাদের পিঠায় হাড্ডি গুড্ডি ভাঙ্গা যমুনা নদীর মধ্যে ফেলাই দেওয়া হবে। এই ডায়লগ দেওয়া যাবে আর কি। বুঝতে পারছেন? এরা কি করতেছে জানেন? একটু একটু করে নিজের গর্ত নিজেরাই করতেছে। এরা মনে করেছে কি জানেন? যে শেখ হাসিনা চলে গেছে, ছাত্রলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, শ্রমিক লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, যুবলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এরা জানে না গণেশটা উল্টে গেলে ছাত্র দলও খুঁজে পাওয়া যাবে না, শিবিরও খুঁজে পাওয়া যাবে না। বরং আগামীতে আমি কিন্তু বারবার এই জন্য বলি আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং তাকে ভয়ঙ্কর রূপে ফিরে আসতে হবে। কারণ বান্দর খেদাইতে হনুমানই লাগে, বান্দর খেদাইতে বান্দর হওয়া যাবে না, হনুমান হইতে হবে। ঠিক আছে? এবং অলরেডি এক হনুমান চলে আসছে, তারেক রহমানকে নিয়ে আসছে বান্দর তাড়ানোর জন্য। তো এই লাফালাফি তো বান্দর আর হনুমান তাড়ানোর জন্য আওয়ামী লীগ দরকার আছে। ঠিক আছে? আওয়ামী লীগ কি সেটা আর বললাম না। আগামীতে এরা দেখবে, এরা কিন্তু আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছে যে আগামীতে তোমরা এগুলা এগুলা করবা। মানে এরা শেখ কি হাসিনার করতেছে একটা জানেন? বক্তব্য আমি শুনলাম, আমি জানি না ওটা ঠিক কিনা, তাঁরই বক্তব্য কিনা, এর যুগে অনেক কিছু ভেরিফাই করা যায় না, যে আমি 2001-এ মানা করছিলাম, এইবার আবার না, যার যেখান থেকে পারো শুধু আসলে তোমার হিস্সা তুমি বুঝে নেবে, অর্থাৎ মানে ওদের ভাষায় ভেঙে দিও আর কি। তো এই কথা শেখ হাসিনা কিন্তু বলেছেন যে এখন আর কোনো ছাড় নাই, আমার নেতাকর্মী, আমার কৃষক শ্রমিককে না, তোমরা না, না, মেরে ঝুলিয়ে রাখবা। আর বলতে হবে না। শেখ হাসিনার বলতে হবে না। কারণ এই 17 মাসে আওয়ামী লীগের উপরে যে নিপীড়ন হয়েছে, আর ওই যে শাওয়ান গায়িকা বলছে 5,000 কোটি টাকা দুর্নীতি করার অধিকার তাদের আছে। তাহলে আওয়ামী লীগের লোকের কর্মীদেরও তখন 5,000 কোটি টাকার দুর্নীতি করার অধিকার থাকবে। মানে আমি বললাম তো, এরা প্রত্যেকটা কাজ করতেছে ভবিষ্যতে আওয়ামী লীগ যাতে একেবারে 30 বছর ক্ষমতায় থাকে, সেই কাম করতেছে এরা। আপনি নিশ্চিত থাকেন আসাদ নূর, আওয়ামী লীগ যেদিন ফিরবে, আওয়ামী লীগ তো ফিরবেই, ডেটটা হয়তো আমরা বলতে পারবো না। যেমন বলছিলাম তারেক রহমান ডিসেম্বরে আসবে, হয়তো 1 বছর পরে আইছে, পরের বছর ডিসেম্বরে আসছে। তো এরকম বলতেছি আওয়ামী লীগ আসবে, সেটা 26 সালে না হলে 27 সালে আসবে, 27 সালে না হলে 28 সালে আসবে। হুমায়ুন ফরিদের ভাষায় যদি বলি, আজ নাইলে কাল চিনবা, কাল নাইলে পরশু চিনবা, চিনতে হইব, কারণ দলটা আওয়ামী লীগ। আসবেই আওয়ামী লীগ, আপনি ঠেকাইতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ আসবে। তারেক রহমানের মতো গান্ডু যদি 17 বছর পরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগ আসবে না? এখন অনেকে বলবে তারেক রহমানের গান্ডু বললাম, অনেকে রাগ করবে আমি জানি, আমরা বেজায় খেপে যাবে। ভাই, এমন নেতা নির্বাচন করেন না যে বলবে যে
ফ্লাইওভার থাকা হইলো এটা খারাপ হয়েছে, মেট্রো রেল থাকা খারাপ হয়েছে। তো এই নেতা গান্ডু নাকি? এই নেতা গান্ডু নাকি? এই লোকটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। দোয়া করি সে প্রধানমন্ত্রী হয়ে জামাতের সাথে একটু ক্ল্যাশ করুক, আমরা একটু দেখব। আমরা দেখতে চাই আবার যে হাওয়া ভবনের মালিক প্রধানমন্ত্রী হয়ে কি করে। আমিও চাই আওয়ামী লীগ চাই না, কিন্তু আমি চাই যে বিএনপি অন্তত একটা টার্ম আসুক। একটা টার্ম মানে এক টার্ম তো থাকতে পারবে না, 6 মাসের মধ্যে গলা শুকিয়ে যাবে, 1 বছরের মধ্যে নিজেরাই চিত্র হয়ে পড়ে যাবে। ওই যে দেখবেন যে যারা যারা নয়া প্লেয়ার, ভালো প্লেয়ার না ফুটবলের, তারা দেখবেন দৌড়াইতে গিয়ে কিন্তু ডি বক্সের সামনে যায় নিজেই পড়ে যায়। ফুটবল খেলা দেখছেন না, চিৎপটাং হয়ে পড়ে যায় নিজেই, কারণ দৌড় দেয়, ব্যালেন্স থাকতে পারে না, কারণ সে তো প্রফেশনাল না। তারেক রহমানের দশা তাই হবে, 5 বছর সে টিকতে পারবে না, 5 মাস টিকতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এরা আসা দরকার। আমরা দেখতে চাই, যেহেতু তিনি মেট্রো রেল বানাবেন না, পদ্মা তারপরে ফ্লাইওভার বানাবেন না, তিনি কি বানাবেন? ওই যে কলা গাছের ভেলা বানাবেন পদ্মা পার হইতে, যমুনা পার হইতে, মনে হয় তাই করবে। যাই হোক, সেটা তার ব্যাপার। তবে আমি বাংলাদেশের জনগণকে বলবো যে এই যে ছেলেটাই কথাটা বললো এখন এই মুহূর্তে, যে নাতে যারা আসবে, আওয়ামী লীগ পাইলে পেটাবেন বাঁশের লাঠি দিয়ে, এই কথাটা যদি উল্টা বলে বিএনপি পাইলে পেটাবেন, জামাত পাইলে পেটাবেন, তখন আপনারা কোথায় যাবেন? এটা কিন্তু ঘটবে। এবং এগুলো কিন্তু আপনারা ডেকে ডেকে আনতেছেন। যেমন ভারতের খামচাইতেছেন না, ভারতের যে খামচাইছেন, চুলকায় ঘাও বানাইছেন, এই ঘাওয়ের মলম কিন্তু খুঁজে পাবেন না। তা আওয়ামী লীগের যেভাবে আপনারা খামচাইতেছেন, আওয়ামী লীগের যেভাবে উস্কাইতেছেন, আর মাশাল্লাহ আওয়ামী লীগের কাছে যেভাবে আওয়ামী লীগের কোর্টে বল দিয়ে দিতেছেন, আওয়ামী লীগকে আপনারা 30 বছরে নামাইতে পারবেন না। এবার তো 17 বছর ছিল, 34 বছর থাকবে। আমি শেখ ফরিদ বলে গেলাম, আমি বেঁচে থাকি না থাকি, এই কথাটা মনে রাখেন। কারণ আপনাদের ভাষাগুলো আওয়ামী লীগ বলবে, সে নির্বাচন দিবে না, ফ্রড মাজারের ভাষায় বলবে ইলেকশন মানেই তো ভোট নয়, গণতন্ত্র মানেই তো ভোট নয়, এটা বলবে। আবার এরপরে শেখ হাসিনা এসে কিছুই করবে না, বলবে যে তোরাই না কইছস পদ্মা ব্রিজ বানাইলে চালের দাম বাড়ে, বানাবো না। তোরা না বলছস মেট্রো রেল বানাইলে গমের দাম বাড়ে, বানাবো না। তোরা না বলছস ফ্লাইওভার বানাইলে সমস্যা, বানাবো না। লুটপাট করবে আর খাবে। কেন লুটপাট করবে? কারণ হলো সায়ান বলেছে 5,000 কোটি টাকা ডিবি অফিসে যে গেছে, সেই 5,000 কোটি টাকা দুর্নীতি করার তার অধিকার আছে। তাহলে যে সমস্ত আওয়ামী লীগের নেতা জেলখানায় মারা গেছে, যে ছাত্র লীগ করার দায় যার মাকে কুপিয়ে মারছে নামাজরত অবস্থায়, যে লোকটা আওয়ামী লীগ করার দায়ে তার পুত্রকে ধরে নিয়ে গেছে, তাহলে সে কয় হাজার কোটি টাকা খাবে? মানে আগামীতে আর উন্নয়ন হবে না, শুধু খাবে আওয়ামী লীগ। সেই ব্যবস্থা ভাই তোমরাই করছো। আমাকে কালকে একজন বলছে যে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসবে না। ফরিদ ভাই, আপনি ভুল বলতেছেন। কালকে ফোনে বলছে আসবে না। আমি তাকে বলছি, ভাই আওয়ামী লীগ আসবে না, ওটা তো আমিও জানতাম, কিন্তু আপনারা যে আকাম কুকাম করতেছেন, আওয়ামী লীগের তো আপনারা দাওয়াত দিয়ে আনতেছেন। আওয়ামী লীগ তো আসবে না, কারণ আওয়ামী লীগ যা করছে আমার সব কথা না, যদি আপনারা ভালো কাজ করতেন। কিন্তু আপনারা কি করেন নাই আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ যা করছে। আচ্ছা, এই যে সর্বশেষ যে ভিডিওটা আপনি দেন, আপনার কথাটা লম্বা হয়ে গেল, আমি দুঃখিত, 1 মিনিট শেষ করে দিয়েছি, আমাদের এই লম্বা হয়ে গেছে। সেটা হলো এই যে ছেলের বয়ানটা দিলেন, এই বয়ানটাই যদি রব্বানি দেয়, এই বয়ানটা যদি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম দেয়, এই বয়ানটা যদি যুবলীগের সম্রাট দেয়, আপনি ঠেকাবেন কি করে আমাকে বলেন? তখন কিন্তু আমরা যখন বলবো, আমরা তো কিন্তু প্রতিবাদ করবো। এটা যদি সাদ্দাম রব্বানি বলবে, আবার বলবেই, এবং তখন আমরা প্রতিবাদ করব, এটা ঠিক না। তখন এই সাদ্দাম রব্বানিরা কি করবে জানেন? বলো, কি ফরিদ ভাই, কি আসাদ ছাপ, এই যে এই লোক কইছে, তখন কি করছেন? আমরা তখন বলবো, আমরা তো প্রতিবাদ করছি। প্রতিবাদ করেন, আমরা কাম আপনি করেন, আমার কাম আমরা করি। মানে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই পেয়ারা পাকিস্তানিরা, এই যে পাকিস্তানের জামাতের ইউনূস সরকার পরিকল্পিতভাবে দেশটার অর্থনীতি, গণতন্ত্র, দেশের সভ্যতা, সংস্কৃতি, এমনকি ধর্ম ধ্বংস করে দিয়ে গেল। কারণ তারা পাকিস্তানের মতো ভিখারিস্তান বানাইতে চায় বাংলাদেশকে। কারণ ওই যে পাকিস্তানের সংসদে বলছিল, হামে বাংলাদেশ বানাদো, এটা বাংলাদেশের পেয়ারা পাকিস্তানের সহ্য হয় নাই। তাই পাকিস্তান ভিখারির পাকিস্তানের নিচে নামায় জাকাতিস্তান বানাবে। জামাতের এক নেতা ঘোষণাই দিয়েছে যে ভবিষ্যতে তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাত আইনা খাওয়াবে, কারণ তাদের অভ্যাস আছে তো জাকাত আইনা খাওয়ার। ইসলামী ব্যাংক বানাইছে জাকাতের টাকা দেয়া, ঠিক আছে। এরা বিভিন্ন প্রতিষ্ঠান বানায় জাকাতের, মিডল ইস্ট থেকে জাকাতের টাকা আইনা বানায়। মনে করেন না যে ইসলামী ব্যাংকে এত ব্যবসা লাভ হয়, হাসপাতালও অত লাভ হয় না যে আপনি জেলায় আপনি চাইলে হাসপাতাল বানাইতে পারবেন, এত সস্তা না ব্যবসা। তো যাই হোক, আমাদের দেশটা একটা অন্ধকারের দিকে যাচ্ছে, 12 তারিখের পরে আরো গভীর খাদে পড়ে যাবে। এখন কিভাবে বাঁচতে হবে সেই, তবে আওয়ামী লীগকে কি করতেছে জানেন? আওয়ামী লীগকে তারা, যেটা এর আগে বোধহয় আপনার এখানে বলেছিলাম, অন্য চ্যানেলে বলেছিলাম, যে আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী দল না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় বা একটু জোর করে ক্ষমতায় থাকতে চায়, কিন্তু বিপ্লবী দল না। কিন্তু আওয়ামী লীগকে বিপ্লবী দল বানাবে এরা,
ধাক্কায় ধাক্কায় ওই যে শেখ হাসিনাকে যখন খালেদা জিয়াকে প্রশ্ন করছিল মঞ্জুর হাসান খান, আমি সেখানে উপস্থিত ছিলাম। খালেদা জিয়া জিজ্ঞেস করছিল, ভাবি এটা আমি বহু জায়গায় বলেছি, আজ নতুন বলি না, এটা বহু জায়গায় বলেছি, খালেদা জিয়া বাইসে থাকতেও বলছি, মঞ্জুর হাসান খান তো বেঁচে গেছে। আমি বলেছি, তিনি বলেছিলেন, আর অনেকেই এই ঘটনা জানে, বলেছিলেন যে ভাবি আপনি শেখ হাসিনার উপরে রাগ করছেন ভালো কথা, জামাতে গেলেন কেন? সে বলছে আমার ধাক্কাইতে ধাক্কাইতে শেখ হাসিনা জামাতের দিকে নিয়ে গেছে। তা আমি আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু আওয়ামী লীগের ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাইতেছেন। আওয়ামী লীগ যদি বিপ্লবী দল হয়ে বসে তাইলে কিন্তু এই জামাতের খবর আছে আগে, তারপরে বিএনপির খবর আছে। ধন্যবাদ। আপনার যে বন্ধু বলেছিলেন আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, তখন তাকে একটা কাজ করেন, আপাতত তারা খুব মজ মাস্তিতে আছে, আনন্দে আছে, তাদের অঞ্জন দত্তর ওই গানটা ফিরে আসবো আমি তোমার পাড়ায়, ওইটা পাঠাবেন, তারা বলবেন তুমি বারান্দায় তুই থাকিস, দেখে না, বারান্দায় দাঁড়ায় থাকিস। ওই বন্ধু আপনার ভিডিও আমি নিশ্চিত এখন সে দেখতেছে এবং ভিডিও শেষে আমার ফোন করবে, মানে লাইভ শেষ হলে ফোন করবে, আমি জানি। জি, তাহলে বড় ভাইয়ের বন্ধু আমি কি বলবো, ভাই বলি আপনার বড় আপনি ভাই। বারান্দায় থাইকেন, ভাই আপনি ফুল নিয়ে থাইকেন, আমরা আসবো, ফিরে আসবো আপনার পাড়ায়, আপনার ঘরে, আপনার একদম যে মানে যে কাজগুলো করছেন তার কিছুটা তো ফেরত দিতে হবে। 501 হযরত মামুনুল হক বলেছেন আমরা ক্ষমতায় গেলে নাগরিকদের 2টা আইডি কার্ড থাকবে, একটা এনআইডি কার্ড আর একটা ভিআইডি কার্ড। ভিআইডি কার্ড হচ্ছে ভোটার কার্ড, এটি শুধু তারাই পাবে যারা সঠিক নেতৃত্ব নির্বাচন করার যোগ্যতা রাখবে। সাধারণ মানুষ সবাই এই ভোটার কার্ড পাবে না, মানে সাধারণ অসাধারণ আমরা বুঝলাম, তার মতো 501 মামুনুল হকরায় পাবে। আমি শেষ করি আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিনের একটি ফেসবুক পোস্ট, যেটার কমেন্টে আমি সেই পোস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা দেখতে পারেন, আপনারা যদি এই পোস্টটি দেখতে চান দেখতে পারেন। তবে যাই হোক, দেখি এই ছবিগুলোর কথা মনে আছে, সব কিছু মনে রাখা হবে, সব কিছু। এই ছবিগুলো একে একে দেখি, 67টি ছবি, দেখতে থাকুন কিভাবে ধ্বংস করেছে। ইউনুচ্চা এখন ভাস্কর্য বানায় জুলাই জঙ্গিদের, সেটাকে তারা মূর্তি বলবে না ভাস্কর্য বলবে আমি জানি না, তবে এই প্রত্যেকটা অরাজকতার, প্রত্যেকটা ধ্বংসের বদলা নেওয়া হবে। আমি মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বুঝতে পেরেছি, পড়েছি, জেনেছি, তখন আমার আফসোস ছিল যে 1971-এর সময় যদি আমি যুবক থাকতাম আমি মহান মুক্তিযুদ্ধে যেতাম। জীবনের সবচেয়ে বড় মিস হয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, রাজাকার পুন্দাইতে পারি নাই, সোজা একদম ওই ভাষাই বললাম, ওদের ভাষাই। এইবার সেই সময় আসছে, আমার জীবদ্দশায় আমি সেই সুযোগ পাবো, আমি খুবই আনন্দিত। এই ধ্বংস থেকে কষ্ট হয় কিন্তু একদিকে আনন্দিত। আমি অবশ্যই ফ্লাই করব, অবশ্যই আমি আমার দেশে যাব, এবং অবশ্যই অস্ত্র হাতে কেন, যা কিছু করতে হয় করবো। এবং এই সুযোগটা তৈরি করে দিয়েছে জুলাই সন্ত্রাসীরাই। আমি যখন অবাঙালির সাথে কথা বলি তখন আমি তাকে খুব গর্ব করে বলতে পারি আমার একজন রবীন্দ্রনাথ আছে। তো সেই রবীন্দ্রনাথের মানে আমার তুই নিজে বানায় তুই ভাঙ, তুই আমার অস্তিত্ব তুই ভাঙবি কেন, আমার দেশের জাতীয় সম্পত্তি নষ্ট করবি কেন। আমাদের বাংলাদেশ ভারতের সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে পাকিস্তানকে পরাজিত করা। সেই পরাজয়ে রাজাকারের বাচ্চারা তাদের বাপের পরাজয়ে কষ্ট, তুই তোর বাপের পরাজয়ে কষ্ট পাইলি, তোর বাপ তাহলে হারছে কেন, তুই যদি ঠিক থাকে দেখুন সে কেন এই চক্রান্ত করছিস, এটা একটা প্রশ্ন। শেখ ফরিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা বড় একটি সংখ্যায় মানুষ আমাদেরকে দেখছিলেন। অনেকেই কমেন্ট করেছেন মাসুদ ভাইয়ের আপডেট কি। মাসুদ ভাই জেলে রয়েছেন, তার জামিনের এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা তৈরি হয়নি, আশা রয়েছে তিনি বের হলে আপনারা জানতে পারবেন, তাকে দেখতে পাবেন। এর আগ পর্যন্ত তেমন কিছু আর বলা যাচ্ছে না। তো শেখ ফরিদ আপনার কোনো শেষ বক্তব্য থাকলে আমাদের দর্শকদের জানান, এবং দর্শক আপনারা শেয়ার করবেন, এই অনুরোধটুকু রইল। আমরা চাই বেশি বেশি মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাক। আমার বেশি বলবো না, আপনারা দেশপ্রেমিক হন। আপনারা কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আসাদের মতো ফর্সা, কে আমার মতো কালো, ইট ডাজন্ট ম্যাটার। কে গ্রামে থাকেন, কে শহরে থাকেন, দেশটা কিন্তু আমাদের সকলের। কে মৌলবী সাহেব, কে পুরোহিত, কে পাদ্রী, কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কে নাস্তিক, কে আস্তিক, ইট ডাজন্ট ম্যাটার। দেশটা আমাদের সকলের। এই দেশকে রক্ষা করতে হলে এই দেশের সভ্যতা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, গান, নাটক, এমনকি চলচ্চিত্র, কবিতা, কবি, এগুলো যদি রক্ষা করতে চান তাহলে এই পাকিস্তানের জামাতের ইউনূস সরকারকে দ্রুত হটিয়ে দিন। তা না হলে কিন্তু ওই যে ভুল ট্রেনে চললে দূরে যাবেন, আসতে আবার কষ্ট হবে। এখনো 17 মাস,
মানে এখনো শ্রাবণ মাস, চৈত্র মাস আসার আগেই এদেরকে হটান। যদি না হটান, যত ক্ষতি হয়েছে আরো বেশি ক্ষতি হবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, দেশের রাজনীতি তো ধ্বংসই করেছে। এ থেকে বাঁচতে হলে এই ইউনুসকে, এই হেনা ভোট, এই যে বাপ্পারাজের হেনা ফেনা ভোট দিয়ে এই দেশ চলবে না। এই দেশকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমেই কেবল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে উঠতে পারে। এছাড়া সম্ভব না। আপনারা যাই করেন, এই 12 তারিখে এই তথাকথিত ভোট যদি হয়ে যায়, এটা আমার দেশের জন্য ক্ষতি। আপনারা ঐক্যবদ্ধ হন, দেশকে ভালোবাসেন। দেশকে না ভালোবাসলে, আপনি নিজের দেশের অস্তিত্ব না থাকলে আপনি নিজের অস্তিত্ব থাকবে না। আপনি এটা মনে করবেন না যে গ্যাসের সিলিন্ডারের দাম কেবল আমার আর আসাদের পরিবারের জন্য বাড়ে নাই, আপনারা যারা জুলাই সন্ত্রাসী তাদের জন্য বেড়েছে। যারা মনে করতেছেন 32 নম্বর ভেঙে ফেলেছি, রিটার্ন কোনোদিনই আসবে না, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। এখনো থামেন, নইলে যা যা করতেছেন এগুলোর বিপরীত আপনার উপরেই ফিরে আসবে। তখন কিন্তু সহ্য করতে পারবেন না। আওয়ামী লীগ সহ্য করতে পারে, কারণ আওয়ামী লীগ ৭১ সহ্য করেছে, আওয়ামী লীগ ৬৯ সহ্য করেছে, আওয়ামী লীগ অনেক সময় সহ্য, আপনারা কিন্তু যারা আছেন তারা সহ্য করতে পারবেন না। তাই এখনো সবাই মিলে কিভাবে দেশটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি রক্ষা করা যায়, ভাষাকে রক্ষা করা যায়, মানুষের অধিকার রক্ষা করা যায়, দারিদ্র কমানো যায়, সেই দিকে ধাবিত হন। এর একটাই কন্ডিশন, একটাই, সেটা হলো দেশপ্রেম। দেশপ্রেম থাকতে হবে। আর মানবতা বাদ আরো উপরে, সেটা যদি হতে পারেন তাহলে আরো ভালো কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সময় এখন অনেক রাত, সবাইকে শুভরাত্রি। আসাদ এবং তার দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকদের আমিও শুভেচ্ছা জানাই, এবং বিশেষ করে যারা ভারতীয় ধর্মদর্শন মানে সনাতনী আছেন তাদেরকে কালকের দিনটির জন্য শুভকামনা। কালকে ভালোবাসার উৎসব, প্রেমের উৎসব, বিদ্যার উৎসব, মানে মিথ এটাই বলা হয় যে বিদ্যার দেবী, প্রেমের দেবী সরস্বতী। আমাকেও প্রেম নিবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ভালোবাসা। শেখ ফরিদ ভাই ভালো থাকবেন।